আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাসে। তো তোমাদের সাথে আছি আমি মেহরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমরা বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি, আর আমার সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, এটা সবাই একটু কমেন্টে জানাও। আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, বাকিরা সবাই একসাথে ক্লাসটা। আচ্ছা, প্রিয়ম লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আজকের পরীক্ষা কার কেমন হলো জানাও তো কমেন্টে দেখি। আচ্ছা, প্রীতি বিশ্বাস লিখেছে ভালো। আচ্ছা, ঠিক আছে। তো ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম যেরকমই দাও না কেন, ফিজিক্স সেকেন্ড পেপারটা যদি ভালো হয় তাহলে কিন্তু আলটিমেটলি ওটাতে খুব একটা ইফেক্ট পড়বে না যে ফিজিক্স ফার্স্ট পেপারটা খারাপ হতে। কারণ হচ্ছে দুইটা মিলে যেহেতু জিপিএ কাউন্ট করা হয়, সো যদি কারো ফিজিক্স ফার্স্ট পেপার খারাপ হয়েও থাকে, ওটা বাদ দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলো, যা হওয়ার হয়ে গেছে, এখন সামনে যেটা আছে সেটা নিয়ে ভাবো। ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো করে দাও। ওটা নিয়ে যদি টেনশন করতে থাকো তাহলে কিন্তু আলটিমেটলি ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটাও খারাপ হবে, পরে আর কি আরো বেশি সাফার করা লাগবে। সো ফিজিক্স ফার্স্ট পেপার যেরকমই হলো, ফিজিক্স সেকেন্ড পেপারটা ভালো মতো দাও। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপু। এমসিকিউটা একটু হার্ড লাগছে, বাট সিকিউ অনেক ভালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এমসিকিউটা হার্ড হয়েছে শুনলাম, অনেকেরই এমসিকিউটা খারাপ হয়েছে। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, বাট হচ্ছে যে ফিজিক্স সেকেন্ড পেপারটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ কভার আপ হয়ে যাবে। লাইভটা একটু শেয়ার করে দাও, আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপরে ক্লাসটা শুরু করব। আচ্ছা, সাদিকে জান্নাত লিখেছে আমাদের তো এক্সাম হয় নাই আপু। আচ্ছা, ঠিক আছে, তোমাদের এক্সাম হয় নাই বাট হবে। শারিয়া শান লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ লিখেছে ভালো। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের অল ওভার যে তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করব। আমি মোটামুটি সব টপিকই টাচ করার ট্রাই করব। তো আজকে ক্লাস হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট 2 দিনও ক্লাস হবে পরীক্ষার আগ পর্যন্ত। তো সবাই এডমিশন ওয়ারিয়ার্স এর সাথেই থাকো, আর লাইভটা শেয়ার করে দাও। আমরা শুরু করছি আজকের ক্লাস। সো আমাদের যে ফার্স্ট কোশ্চেন তাপগতিবিদ্যা থেকে, এখানে কি বলা হয়েছে দেখো, 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ আর শীর্ষদেশের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে। এখানে কি বলা হচ্ছে, তলদেশ আর শীর্ষদেশের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে। তোমার এডিশনাল যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো দেওয়া আছে, যেমন জি এর মান হচ্ছে তোমার 10 ms/2 ধরতে বলা হয়েছে। আর পানির আপেক্ষিক তাপ তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 4200 জুল/কেজি/কেলভিন। সো বরিশাল বোর্ডে আসছে। ফার্স্ট ম্যাথটা সবাই সলভ করে ফেলো, সলভ করে অ্যান্সার জানাও। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেনটা সবাই অ্যান্সার দিয়ে দাও, খুব দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা, তো যখন হচ্ছে 500 মিটার উঁচুতে পানির লেভেলটা আছে সেক্ষেত্রে কি হবে, তখন আমরা জানি কি, যখন কোনো কিছু উঁচুতে থাকে বা 500 মিটার উচ্চতায় যেহেতু দেওয়া আছে, সো তার মধ্যে একটা কি শক্তি সঞ্চিত থাকবে বলো, বিভব শক্তি সঞ্চিত থাকবে। এবং ওই পানিটা যখন হচ্ছে নিচে পড়তে শুরু করবে তখন কি হবে, তখন তার মধ্যে গতিশক্তি সঞ্চিত, বিভব শক্তিটা গতিশক্তিতে পরিণত হবে। যেহেতু আমরা জানি কি, এক শক্তি অন্য শক্তিতে পরিবর্তিত হয়। সো বিভব শক্তিটা গতিশক্তিতে পরিণত হওয়ার পর
আমরা এখানে ধরে নিছি যে পানিটা কোনো কিছুতে জমা হবে, জমা হওয়ার পর ওই পানিটা তখন আর গতিশক্তি থাকবে না, তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে বলো তো? সম্পূর্ণ শক্তিটাই তাপ শক্তিতে পরিণত হয়ে যাবে। সো আমরা এখানে ধরবো যে আমাদের উপরে থাকা অবস্থায় যে বিভব শক্তিটা ছিল সেই বিভব শক্তিটা কিসে পরিণত হয়ে যাবে? সম্পূর্ণ শক্তিটাই তাপ শক্তিতে পরিণত হয়ে যাবে। তার মানে কি লিখতে পারে? mgh ইকুয়াল ms ডেল থিটা। যেহেতু এখানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, সো এখানে কি ডেল থিটা আসবে। তার মানে বোথ সাইড থেকে কাটাকাটি যায়, কি বের করতে হবে আমাকে? কিন্তু টেম্পারেচারের পার্থক্যই বের করতে হবে, মানে ডেল থিটাটা বের করতে হবে। তাহলে কি লেখা যায়? ডেল থিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে GH ডিভাইডেড বাই S। তোমাকে তো সব ইনফরমেশন দেওয়াই আছে। জি এর মান দেওয়া আছে হচ্ছে 10। কেউ আবার ভুলে 9 ইউজ করো না এখানে, যেহেতু এখানে বলে দেওয়া আছে যে জি এর মানটা 10 ধরতে হবে। আর H তো দেওয়া আছে 500 মিটার, তার মানে H ইকুয়াল 500। S তো S এর মানটাও বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 4200। অনেক সময় নাও বলে দেওয়া থাকতে পারে, সেহেতু তোমার মানটা মনে রাখতে হবে। তার মানে কি আসতেছে? ডেল থিটাটা কত আসতেছে সবাই আমাকে জানাও, কত ডিগ্রি সেলসিয়াস আসতেছে? আচ্ছা আপু, আমার 7টা এমসিকিউ হয়েছে, পাস করব। পাস যেহেতু তোমার ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলেই, সেহেতু তুমি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো, হোপফুলি ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো সবাই হচ্ছে কত আসছে তোমাদের অ্যান্সার? আচ্ছা, তাহলে এটা আসবে হচ্ছে 1.19 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা দেখলাম যে একটা জলপ্রপাত যখন তলদেশে শীর্ষ দেশে থাকে তখন তার মধ্যে কি সঞ্চিত থাকে? পানির মধ্যে সঞ্চিত থাকে বিভব শক্তি। সেটাই যখন হচ্ছে পড়া শুরু করে তখন তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হলেও সেটা যখন একটা জায়গায় জমা হয় তখন সেই গতিশক্তিটা কি সে সম্পূর্ণটাই তাপ শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। সো বিভব শক্তিটা এখানে কিসে পরিণত হবে? সম্পূর্ণটাই পরিণত হবে হচ্ছে তাপ শক্তিতে। আচ্ছা, সো দেখো এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ড 23-এ। কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ হবে? আমরা সবাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের কি বলা হয়েছে? ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। সো এই সূত্র ইউজ করে এখন তোমরা বলো যে কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ হবে। তার মানে ডিইউর ভ্যালুটা 0 হবে। ডিইউর ভ্যালুটা 0 হয় কোন তাপগতীয় প্রক্রিয়ায়? ডিইউর ভ্যালুটা 0 হয় কোন তাপগতীয় প্রক্রিয়ায়? আচ্ছা, প্রিয় অ্যান্সার দিয়েছিল 1-এর বি। সৌরভ অ্যান্সার দিয়েছে, থ্যাঙ্কস আপু, ওয়েলকাম সৌরভ। সো তোমরা হচ্ছে একটা সূত্র পড়ে থাকবা ডিইউর, সেটা হচ্ছে এনসিভি ডিটি। তার মানে দেখো এনসিভি এটা তো কনস্ট্যান্টই, ডিইউটা মেইনলি কিসের উপর ডিপেন্ড করতেছে? টেম্পারেচারের পরিবর্তনের উপর। তার মানে টেম্পারেচার বা তাপমাত্রা যদি চেঞ্জ না হয় সেখানে কি ডিইউটাও 0 হবে, বা তাপমাত্রা পরিবর্তন 0 হলে ডিইউ 0 হবে। আমরা কখন জানি যে কখন তাপমাত্রার পরিবর্তন হয় না বা কোন তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না? সেটা আমরা সবাই জানি যে সমুষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না। তার মানে সমুষ্ণ প্রক্রিয়ায় কি হবে বলো? ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ হবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি ডিকিউ ইকুয়াল হচ্ছে 0। সম-আয়তন প্রক্রিয়ার বেলায় আমরা জানি কি বলো? ডিভি ইকুয়াল 0। সমচাপের বেলায় আমরা কি জানি? ডিপি ইকুয়াল 0। মানে নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সম আয়তন, আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না। সমচাপ, চাপের কোনো চেঞ্জ হচ্ছে না। সম উষ্ণ, উষ্ণতার কোনো চেঞ্জ হচ্ছে না। সো এখানে আমরা কি দেখলাম বলো? কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ। আচ্ছা, সো দেখি সবাই কি লিখছে। আচ্ছা হ্যাঁ, তাসরিন প্রিয় অ্যান্সার দিয়েছে 2-এর বি। ঠিক আছে, সো এটা টাফ ছিল না, ইজি ছিল। তারপরেরটাতে আসি, রুদ্ধতাপীয় আর সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভার্সেস ভি লেখচিত্রের ছেদবিন্দুতে ঢালদ্বয়ের অনুপাত। এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, এটা তো একদম মুখস্থ যে রুদ্ধতাপীয় সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি লেখচিত্রের ঢালদ্বয়ের অনুপাত হচ্ছে গামা। তার মানে অ্যান্সারটা হচ্ছে গামা। এগুলো আসলে ওরকম ইয়ে করার কিছু নয়। তোমারটা এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে ফার্স্টে অ্যান্সার করার ট্রাই করবা,
যেগুলো একটু বড় সেগুলো শেষের দিকে অ্যান্সার করার ট্রাই করবা, কারণ দেখা যায় যে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের কিন্তু অনেক প্রবলেম হয় তোমাদের। যেহেতু যেমন আজকে আমাদের পেজে একজন মেসেজ দিল, ওর হচ্ছে যে 46 আসবে সিকিউতে, বাট এমসিকিউ ও অ্যাপ্রক্সিমেটলি 3টা নাকি 4টা দাগাইছে বললো। সো প্যানিক হয়ে যাওয়ার কারণে বা আর অ্যান্সারই করতে পারে নাই। আচ্ছা 2B অ্যান্সার দিয়েছে। আচ্ছা আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি বলা হচ্ছে, এটাও তাপগতিবিদ্যা থেকে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসকে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পূর্ণ কৃতকাজ হলো। তাহলে একটু খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু টেম্পারেচারটা কোনো চেঞ্জ হচ্ছে না। কি হচ্ছে না, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আছে। কি করা হচ্ছে, জাস্ট আয়তনটা দ্বিগুণ করা হচ্ছে। আয়তন প্রথমে যা ছিল সেই আয়তনটাকে দ্বিগুণ করা হচ্ছে। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে এই কৃতকাজটা কোন প্রক্রিয়ার কৃতকাজ। যেহেতু টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে না, তার মানে এই কৃতকাজটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ বের করা লাগবে। সো সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ তোমরা বলো তো দেখি। আচ্ছা একটু কমেন্টটা পড়ি। আপু এমসিকিউ ভালো হয়েছে, কিন্তু সিকিউ 2টা লেখার পর খাতা নিয়ে নিছে আর দেয়নি, আমার কি পাস হবে? আচ্ছা ভাইয়া, যা দিছো দিয়েই দিছো, সেটা নিয়ে আসলে ভাবলে ওটা টাইমই ওয়েস্ট হবে, কোনো লাভ আর হচ্ছে না। সো সামনে যা আছে সেটা নিয়েই ভাবো। এটা নিয়ে চিন্তা করলে বা দুশ্চিন্তা করলে তোমার দেখা যাবে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটাও খারাপ হবে। সেটা যাতে না হয় সেজন্য ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো মতো দাও। আচ্ছা সো আমরা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা জানি কি, nRT ln V2/V1। তার মানে এখানে দেখো আমাকে সবকিছু দেওয়া আছে, মোলের সংখ্যা দেওয়া আছে কত, 1 মোল। আর এর ভ্যালু আমরা সবাই জানি 8.314। আর টি কত, টেম্পারেচারটা দেখো 40 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমার অবশ্যই ক্যালভিনে নিয়ে যেতে হবে। তাহলে 273 যোগ করতে হবে 40-এর সাথে, তাহলে কত আসতেছে, 313 ক্যালভিন ln V2/V1। V2 আমরা কি দেখলাম বলো, আয়তনটা কিন্তু সেকেন্ড ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে V2টা হচ্ছে 2V, যদি V1টা V ধরি। এখন দেখো কাটাকাটি যাবে VV, তার মানে ln 2 থাকতেছে। আর সবগুলা যদি ক্যালকুলেটরে বসো তাহলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে আসবে। আচ্ছা সো সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজ যদি আসে তোমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করে করবা, nRT ln V2/V1। অনেক সময় হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজের বেলায় তোমাকে V না দেওয়া থাকতে পারে। তো সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সমুষ্ণ প্রক্রিয়ার ফর্মুলা আমরা জানি যে এখানে টেম্পারেচার চেঞ্জ হবে না, সেখানে বয়েলের সূত্র মানবে এটা। তাহলে P1V1 = P2V2। সো ফর্মুলা যেহেতু এটা nRT ln V2/V1, V2/V1 কে আমি কি দ্বারা রিপ্লেস করতে পারবো বলো দেখি, P1/P2 ইকুয়াল হচ্ছে V2/V1। সো অনেক সময় আয়তন না দিয়ে চাপও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমি কি করব, V2/V1 এর জায়গায় কি বসাবো বলো, P1/P2। তখন আমার ফর্মুলা দাঁড়াবে nRT ln P1/P2। সো টেম্পারেচার আয়তন দেওয়া থাকুক অথবা চাপ দেওয়া থাকুক, যেটাই দেওয়া থাকুক, হোপফুলি তোমরা বের করতে পারবা। সাফায়েত অ্যান্সার দিয়েছে 4 এর সি। আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেশন করার পরে হোপফুলি এটা আসে সি 1802.9 জুল। আচ্ছা ঠিক আছে। সো এই সূত্র দুইটা যদি মাথায় রাখো তাহলে আর সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করতে তোমার কোনো প্রবলেম হবে না। পরেরটাতে আসি, প্রত্যাবর্তী কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন তার কর্মদক্ষতা বলা আছে 50%। ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা কত, কর্মদক্ষতা দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, তাপ উৎসের তাপমাত্রা বের করতে হবে। একদম সহজ, জাস্ট ফর্মুলাতে ফেলবা। সো সবাই বের করে ফেলো কত আসে। আচ্ছা তাহলে এটা আমাকে দেওয়া আছে 50% বা 50/100, যেটা আসবে হচ্ছে হাফ। আর এখানে 1 - T2/T1 কোনটা দেওয়া আছে, উৎসের তাপমাত্রা বের করতে হবে। আমার তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে যেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 273 অ্যাড করলে পাচ্ছি হচ্ছে 300 ক্যালভিন।
তার মানে 300/T1 এক পাশে নিয়ে যাই, আর 1 মাইনাস হাফ মিনস হচ্ছে হাফ, তার মানে T1 এর ভ্যালুটা কত আসতেছে বলো, 600 কেলভিন। সো এটাও একটু খেয়াল করবা যখন তুমি অ্যান্সার করবা, তখন এককগুলো একটু খেয়াল করবা যে ক্যালভিনে দেওয়া আছে নাকি ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। সো 600 কেলভিন পাওয়ার পরে ধরো তোমার অ্যান্সারগুলো যদি ডিগ্রি সেলসিয়াসে থাকতো, তখন এখানে কিন্তু তোমার 600 ডিগ্রি সেলসিয়াসও থাকতে পারতো অ্যান্সার। সো কেউ আবার তাড়াহুড়া করতে গিয়ে 600 কেলভিনকে 600 ডিগ্রি সেলসিয়াস দাগাই দিও না, এককগুলো একটু খেয়াল করে তারপরে হচ্ছে দাগাবা। ক্যালভিনে থাকলে সেটাকে যদি ডিগ্রি সেলসিয়াসে নিতে হয় তাহলে আমরা কি করব, 273 মাইনাস করব। আচ্ছা, 5 এর সি অ্যান্সার দিয়েছে প্রিয়ম। হ্যাঁ, তাহলে আমরা 5 এর অ্যান্সার কত পাচ্ছি বলো, সি। কার্নোর ইঞ্জিন টপিকটা ইম্পর্টেন্ট, এটা থেকে একটা এমসিকিউ থাকেই। সো এই টপিকটা সবাই একটু ভালো মতো দেখে যাবা। পরেরটাতে যাই, এটাও কার্নো ইঞ্জিন থেকে আসছে। দেখো কি বলা হচ্ছে, কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 300 জুল তাপ বর্জন করে, ইঞ্জিনের দক্ষতা কত? সো আমরা কিন্তু জানি যে কার্নোর ইঞ্জিন যেহেতু একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, সো কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে T1/T2 ইকুয়াল হচ্ছে Q1/Q2, বা T2/Q1 কি লেখা যায়, Q2/Q1। তার মানে আমরা হচ্ছে কর্মদক্ষতার যে ফর্মুলা জানি সেটা কি বলো, 1 মাইনাস T2/T1, বা T2/T1 ইকুয়াল, যেহেতু আমরা Q2/Q1 লিখতে পারবো, তার মানে এটাকে কি লেখা যাবে বলো, 1 মাইনাস Q2/Q1। তো তোমাকে যেটা দেওয়া থাকবে তুমি সেটা ইউজ করবা। টেম্পারেচার দেওয়া থাকলে ফার্স্ট ফর্মুলা, আর যদি তাপ দেওয়া থাকে তাহলে হচ্ছে সেকেন্ড ফর্মুলা ইউজ করবা। এখানে দেখো আমার হচ্ছে তাপ গ্রাহকে কতটুকু তাপ বর্জন করতেছে আর তাপ উৎস থেকে কতটুকু তাপ গ্রহণ করতেছে, দুইটাই দেওয়া আছে। টেম্পারেচার শুধু হচ্ছে উৎসেরটা দেওয়া আছে, গ্রাহকেরটা দেওয়া নাই। এজন্য আমি কি করব বলতো, তাপের ফর্মুলা দিয়ে করব। তার মানে এটা ইকুয়াল কত পাচ্ছি আমরা, 1 মাইনাস Q2/Q1। তাহলে তাপ বর্জন করতেছে কতটুকু, 300 জুল, যেটা হচ্ছে Q2, আর তাপ গ্রহণ করতেছে কতটুকু, 1200 জুল, যেটা হচ্ছে Q1। Q2 হচ্ছে কতটুকু বর্জন করে, Q1 হচ্ছে কতটুকু গ্রহণ করে। তাহলে কত পাচ্ছি এখান থেকে, 1 মাইনাস 1/4, তার মানে হচ্ছে 3/4। আর যেহেতু কর্মদক্ষতা, এটা অবশ্যই পার্সেন্টেজে বের করতে হবে, তার মানে কি করতে হবে, এখানের সাথে হচ্ছে 100% মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত পাচ্ছি, 3×25 হচ্ছে 75%, তার মানে কর্মদক্ষতা পাচ্ছি হচ্ছে 75%। সো কোশ্চেন যেভাবে বলবে, যদি টেম্পারেচার দুইটা দেওয়া থাকে, তাপগ্রাহকের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা, তাহলে তুমি 1 মাইনাস T2/T1, আর যদি কতটুকু তাপ বর্জন করে কতটুকু তাপ গ্রহণ করে দেওয়া থাকে তাহলে হচ্ছে 1 মাইনাস Q2/Q1। 6 এর ডি অ্যান্সার দিয়েছে প্রিয়ম, অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, প্রিয়ম সবগুলোর কারেক্ট অ্যান্সার দিচ্ছে। পরেরটাতে যাই, 7 নম্বর কোশ্চেনটাতে দেখো কি বলা হচ্ছে, 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। আচ্ছা, তো এনট্রপির পরিবর্তন তাহলে এখানে কত হচ্ছে? এখন এনট্রপির পরিবর্তনের বেলায় আমাদের দুইটা কেস অ্যারাইজ করে। একটা হচ্ছে তোমার শুধুমাত্র অবস্থার পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে একটা ফর্মুলা, আর যদি তাপমাত্রার পরিবর্তন হয় সেক্ষেত্রে আরেকটা ফর্মুলা। এখানে দেখো কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে, তার মানে কি বলো দেখি, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। সো তাপমাত্রা চেঞ্জ হলে এনট্রপি ডিএস হচ্ছে ms ln T2/T1, এই ফর্মুলা দিয়ে করতে হবে, ms ln T2/T1। আর যদি তোমার হচ্ছে অবস্থানের পরিবর্তন হতো, অবস্থানের পরিবর্তন মানে যদি পানি ধরো বরফে পরিণত হচ্ছে বা পানি বাষ্পে পরিণত হচ্ছে, মানে টেম্পারেচার ঠিকই আছে, জাস্ট অবস্থাটা চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে তোমার ধরো পানি যদি বরফে পরিণত হয়, সেক্ষেত্রে mLF, এফ এর মান তো সবাই জানো, LF, যেটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততাপ, মানে হচ্ছে এটার মানটা হচ্ছে 3.36 × 10⁵। এটা হচ্ছে পানি থেকে বরফে যখন পরিণত হচ্ছে তখন এনট্রপির পরিবর্তন। আবার পানি যখন বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, সেটার জন্য তখন এনট্রপির পরিবর্তনটা হবে mLV। এলভির মানটা হচ্ছে 2.268 × 10⁶। সো পানি যখন বরফে পরিণত হচ্ছে তখন আমরা ফর্মুলা ইউজ করবো mLF,
আর পানি যখন বাষ্পে পরিণত হচ্ছে MLB, মানে এই দুইটা কেসে কিসের জন্য বলো দেখি? অবস্থার পরিবর্তন হচ্ছে, পানি এক অবস্থা থেকে অন্য অবস্থাতে যাচ্ছে। আর এটা কিসের জন্য? যখন আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা হচ্ছে ওই ফর্মুলা দিয়ে করব। তাহলে আমাদের কাছে মনে হয় সব ইনফরমেশন দেওয়া আছে। দেখো ms ln T2/T1, m কত বলা? 0.01 কেজি। এস কত দেওয়া? যেহেতু কিছু দেওয়া নাই, যে আমি কিছুক্ষণ আগে বলছি যে পানির আপেক্ষিক সুপ্ততাপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে সেটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন লন T2/T1। T2 কত? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 10 কে কিসে নিতে হবে? ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে হবে। তার মানে 273 যোগ করতে হবে। তাহলে কত আসতেছে? 283। আর 0 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নিলে সেটা হচ্ছে 273 কেলভিন। তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট অ্যান্সারটা বের করে ফেলবা। আচ্ছা, একজন বলছে ডি হবে, সাফায়েত বলছে ডি হবে। আচ্ছা হ্যাঁ, এটার অ্যান্সারটা হচ্ছে আসবে তোমার 1.5 জুল পার কেলভিন। তাহলে আমরা পাচ্ছি কি? অ্যান্সারটা হচ্ছে ডি। তার মানে দুইটাই দেখাইলাম। যদি তোমার অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কিভাবে বের করতে হবে, আর তাপমাত্রার পরিবর্তন হলে আমরা ডিরেক্টলি এই সূত্র দিয়ে করব। পরেরটাতে আসি, স্থির তড়িৎ থেকে আসছে। দেখো কি বলছে? বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টা বিন্দু আধান আছে যাদের মান যথাক্রমে মাইনাস কিউ, মাইনাস বড় হাতের কিউ, মাইনাস ছোট হাতের কিউ, তারপর 2Q 2Q। বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ নিচের কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে? তাইলে এই যে আপার কেস কিউ আর লোয়ার কেস কিউর ক্ষেত্রে কোন সম্পর্কের জন্য তোমার হচ্ছে বিভবটা শূন্য হবে সেটা বের করতে বলা হচ্ছে। কি করতে হবে তাহলে দেখি, সবাই বলো। আমাদের বিভব যদি বের করতে হয় আমাদের আসলে কোনো ঝামেলা নাই, কারণ আমরা সবাই জানি বিভব স্কেলার রাশি, এটা নর্মালি যোগ করলে, বীজগাণিতিক যোগ করলেই হয়ে যায়। তাহলে দেখো বিভব আমাকে বলছে শূন্য হবে, তার মানে বিভবের ফর্মুলা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1/4πε0 আর Q/R। দেখো বর্গক্ষেত্রের কেন্দ্রে মানে কিন্তু হচ্ছে আমার, ধরো এখানে 4টা চার্জ আছে, -Q, -Q, 2Q, 2Q। 4টা চার্জের জন্যই কিন্তু দূরত্ব সমান হবে, যেহেতু এটা বর্গক্ষেত্র। তাহলে এই -Q থেকে এই কেন্দ্রের যে ডিস্টেন্স আর ধরি, এটার জন্য এটার ডিস্টেন্স কি? একই হবে। এই 2Q থেকে এই কেন্দ্রের ডিস্টেন্সও সেম হবে, এই 2Q থেকে এই কেন্দ্রের ডিস্টেন্সও কিন্তু সেম হবে। তার মানে দূরত্ব আলটিমেটলি সেমই হচ্ছে। সো দূরত্বটাও কিন্তু আমি কমন নিতে পারবো। আচ্ছা, কেউ যদি না বুঝো আমি পুরাটাই লিখি, V1 + V2 + V3 + V4, মানে বিভব বলছে শূন্য হবে, তার মানে 4টা বিভবের যোগফল হচ্ছে শূন্য। তাহলে এখান থেকে আমি কি পাই? 1/4πε0 V1। এটা যদি ধরি এটার চার্জটা -Q, তাহলে -Q/R। V2-র জন্য কি লিখতে পারবো বলো? 1/4πε0 V2 হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটার চার্জটা হচ্ছে মাইনাস ছোট হাতের কিউ, তাহলে -Q/R প্লাস, এরকম সবগুলোর জন্য লিখতে পারবো আর কি। তাহলে দেখো সবগুলা থেকে আমার কি কমন যাচ্ছে? 1/4πε0, আর নিচে আর কিন্তু কমন যাচ্ছে, সবগুলোর জন্যই এটা কমন যাবে। তার মানে 1/4πε0 × 1/R। আর চার্জ কি কি থাকতেছে? প্রথমটাতে থাকবে হচ্ছে -Q, তারপরেরটাতে থাকতেছে -Q, তারপরেরটাতে কি থাকবে বলো? +2Q। আমি একটু মুছে দিচ্ছি যেহেতু জায়গা হচ্ছে না। +2Q ইকুয়াল হচ্ছে 0। তার মানে কি পাচ্ছি বলো? ছোট হাতের কিউ আর বড় হাতের কিউর মধ্যে সম্পর্ক Q + Q ইকুয়াল হচ্ছে 0। তাহলে Q ইকুয়াল পাচ্ছি হচ্ছে -Q। তার মানে Q ইকুয়াল -Q হলে এই 4টা চার্জ দ্বারা কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে কি সম্পর্ক পাইলাম? Q ইকুয়াল -Q। দেখো চিটাগাং বোর্ডে আসছে 23 সালে, এবং এই টাইপের কোশ্চেনগুলো খুব আসে আর কি বোর্ড পরীক্ষাগুলোতে। হ্যাঁ, অলরেডি একজন অ্যান্সার দিয়েছে, সাফায়েত হোসেন, সে লিখেছে এ হবে। তাসপিয়া তাসরিন প্রিয়মও অ্যান্সার দিয়েছে এ হবে।
তোমাদের অ্যান্সার কারেক্ট। পরেরটাতে আসি, ইলেকট্রনের আধান ই হলে নিচের কোনটি কোনো বস্তুর আধান? আচ্ছা, এটা হতে পারে না, হয়তো হতে পারে না। কোনটি আধান হতে পারে না? আমরা চার্জের কোয়ান্টায়ন থেকে জানি যে কিউ ইকুয়াল হচ্ছে এনই। এনই মানে হচ্ছে তোমার এই ইলেকট্রনের যে গুণিতকটা হবে সেটা সব সময় হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে, এটা কোনো ভগ্নাংশ হতে পারবে না। তাইলে এন কি হবে? সব সময় একটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মিন্স কি? 1 2 3 4 5 6 এরকম আর কি। অবশ্যই হচ্ছে 1.5 2.3 মানে ভগ্নাংশ টাইপের কিছু হইতে পারবে না, এনটা হইতে হবে সবসময় পূর্ণ সংখ্যা। তাহলে দেখো সবগুলোতেই এই যে -200.1 তার মানে এটা হবে না। 100.67 এটাও একটা ফ্র্যাকশন। 500.5 ই এটাও হবে না। তার মানে অ্যান্সারটা কি বলো? ই। যেহেতু ই এর গুণিতকটা কি? একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমরা সবসময় জানি প্রকৃতিতে যে চার্জগুলো এক্সিস্ট করে সবগুলার কি গুণিতকটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এ হবে। পরেরটাতে যাই। বায়ুতে একটা সমান্তরাল পাত ধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে 8.854 × 10⁻12 কুলম্ব পার মিটার স্কয়ার। ধারকের অভ্যন্তরে কে ইকুয়াল 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পদার্থ প্রবেশ করানো হলে তড়িৎ প্রাবল্য কত হবে? এটাও সিম্পলি করা যায়, জাস্ট তুমি যদি হচ্ছে ফর্মুলা মাথায় রাখো তাহলে ম্যাথ করা যাবে। তাইলে হচ্ছে দেখো আমি ফর্মুলাটাও তোমাদের জন্য লিখে দিচ্ছি। তড়িৎ প্রাবল্য কিভাবে বের করব? তড়িৎ প্রাবল্যটা হবে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, আর যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক এখানে আছে কে, তাহলে এপসাইলন নট ইন্টু কে। সিগমা কত দেওয়া আছে? চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 8.854 × 10⁻12 ডিভাইডেড বাই এপসাইলন নট কত? এটার মানটা কিন্তু মুখস্থই রাখতে হবে, সেটাও আমরা জানি 8.854 × 10⁻12। এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, এটার মানটাও মুখস্থ রাখতে হবে তোমাদের। আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত দেওয়া আছে? সেটা হচ্ছে কে ইকুয়াল 5। তার মানে দেখো এই দুইটা আলটিমেটলি কাটাকাটি যায়, থাকতেছে কি বলো? 1/5। 1/5 কত আসে? 0.2। তাহলে 0.2 নিউটন পার কুলম্ব হচ্ছে তড়িৎ প্রাবল্য। তার মানে ফর্মুলা হচ্ছে এটা। তড়িৎ প্রাবল্য আমরা কিভাবে বের করব? যখন চার্জের তলমাত্রিক ঘনত্ব দেওয়া থাকবে সেটা হচ্ছে ই ইকুয়াল সিগমা বাই এপসাইলন নট কে। এখানে সিগমাটা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব, এপসাইলন নটটা হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক ওই মাধ্যমের, যে মাধ্যম তোমাকে দেওয়া থাকবে। আচ্ছা, কমেন্ট পড়ি। 9 এর এ, 9 এর অ্যান্সার দিচ্ছে ওরা স্টিল। আচ্ছা, পরেরটাতে আসি, আমরা 11 নাম্বারে চলে আসছি। সো 11 কি বলছে দেখো? 4.0 × 10⁴ ভোল্ট পার মিটার সুষম ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট বৈদ্যুতিক ক্ষেত্রে একটা প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত হবে? এটা সবাই অ্যান্সার দিয়ে দাও, খুবই সহজ। আমরা জাস্ট হচ্ছে ইলেকট্রিক ফোর্সের যেই সূত্র জানি F ইকুয়াল QE, ওই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। প্রোটনের জন্য আমরা কি জানি? প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। আর তড়িৎ প্রাবল্য তো তোমাকে দেওয়াই আছে, সেটা হচ্ছে 4 × 10⁴ ভোল্ট পার মিটার। দেখো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসতেছে বোর্ডে, সো খুব যে টাফ কোশ্চেন হবে সেরকম কিন্তু না। আচ্ছা, আচ্ছা আর পরেরটাতে যাই তাহলে। F ইকুয়াল QE তোমাদের কত আসছে? কেউ তো অ্যান্সার বললে না। এটা কিছুই করা লাগবে না, এটা জাস্ট হচ্ছে ডিরেক্ট যে ফর্মুলা আছে ইলেকট্রিক ফোর্সের, F ইকুয়াল হচ্ছে চার্জ গুণ হচ্ছে বৈদ্যুতিক প্রাবল্য, সেটা দিয়ে করবো। প্রোটনের চার্জ তো তোমরা সবাই জানো 1.6 × 10⁻19, তোমার হচ্ছে তড়িৎ প্রাবল্য দেওয়াই আছে, এভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এটা কত আসতেছে? এটা আসবে হচ্ছে 6.4 × 10⁻15 নিউটন। 6.4 × 10⁻15 নিউটন। পরেরটাতে আসি, দুইটা ধনাত্মক বিন্দু চার্জ
Q1 আর Q2 পরস্পর হতে D দূরে অবস্থান করছে। Q1/Q2 16 হলে Q1 থেকে কত দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। আচ্ছা ম্যাথটা একটু বড়, এটা হচ্ছে সিকিউতে আসার মতো ম্যাথ, বাট এটা যখন আমরা এমসিকিউতে করব আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। কত দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে সেটা হবে হচ্ছে D1 প্লাস রুট। আসি এখানে, দেখো কোথা থেকে আমাকে জানতে যাচ্ছে, Q1 থেকে যদি দূরত্ব জানতে চাই তাহলে উপরে বসবে হচ্ছে Q2 চার্জটা আর নিচে আসবে হচ্ছে Q1। সিমিলারলি আমাকে যদি বলতো যে Q2 থেকে কত দূরত্বে, তাহলে কি আসতো বলতো, উপরে আসতো হচ্ছে Q1। সো যেই চার্জ থেকে জানতে চাবে তার উল্টাটা বসবে উপরে, আর বাকি যেটা থাকবে সেটা তো নিচেই বসবে। তার মানে এটা মনে রাখবা, যেই চার্জ থেকে আমাকে বের করতে বলবে তার উল্টাটা বসবে উপরে আর বাকিটা নিচে বসবে। আর আরেকটা কথা আছে এখানে হচ্ছে, যেহেতু বলেই দিছে তোমাকে দুইটা ধনাত্মক বিন্দু চার্জ, ধনাত্মক বিন্দু চার্জ মানে দুইটাই পজিটিভ, তাহলে দুইটাই কি বলো, সমধর্মী। সমধর্মীর বেলায় এখানে আসবে হচ্ছে পজিটিভ, আর যদি হচ্ছে তোমার বিপরীতধর্মী চার্জ থাকতো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে ফর্মুলাটা হতো D/1 মাইনাস রুট Q2/Q1। সো এগুলো একটু সবাই মাথায় রেখো। যদি পজিটিভ হয় তাহলে আসবে হচ্ছে পজিটিভ না সরি, যদি সমধর্মী হয় তাহলে আসবে হচ্ছে প্লাস, আর যদি বিপরীতধর্মী হয় তাহলে আসবে মাইনাস। আর যার থেকে বের করতে বলবে এখানে তার উল্টাটা বসবে, রুটের ভিতরে উপরে তার উল্টাটা বসবে। তারপরে দেখো এখানে তাইলে আমরা এটা সলভ করে ফেলি। আমাদের কি দেওয়া আছে, Q1 থেকে বের করতে বলছেন, বাট দেওয়া আছে এখানে Q1/Q2, তাহলে এটাকে যদি রিভার্স করে নেই তার মানে Q2/Q1 কি হবে, 1/16 D1 প্লাস 1/16, 1/16 মিনস হচ্ছে 1/4। ডি দেওয়া আছে, ডি হচ্ছে না, ডি এর ভ্যালু দেওয়া নাই, তাহলে কত আসতেছে 1/4, তার মানে 5/4 আসবে হচ্ছে অ্যান্সার, যেটা 4D/5, 4D/5, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। সো সমধর্মী আসুক আর বিপরীতধর্মী আসুক, হোপফুলি পারা উচিত তোমাদের। 11 এর অ্যান্সার বি। আচ্ছা 12 সি। হ্যাঁ জিলুর রহমান আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদা অ্যান্সার দিয়েছে 12 সি, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 12 সি। হ্যাঁ তাহলে অ্যান্সারটা হচ্ছে 12 সি। আর যদি সমধর্মী হয় বিপরীতধর্মী হয় অথবা কোথা থেকে বের করতে হবে বা দুইটা যদি রিভার্স করা হয় কিভাবে কি করতে হবে সবগুলাই বলে দিছি, হোপফুলি পারা উচিত যেভাবে আসুক। পরেরটাতে আসি, দেখো বর্তনীর তুল্য ধারকত্ব দেওয়া আছে, চিটাং বোর্ডে আসছে, খুবই সহজ একটা সার্কিট। এখানে দেখো কি আছে, C2 আর C3 কিসে আছে, C2 আর C3 হচ্ছে সমান্তরালে আছে। আমরা কি জানি, ধারকের বেলায় যদি সমান্তরালে থাকে তাহলে সেটাকে হচ্ছে সরাসরি যোগ করে দিব। তার মানে C2 প্লাস C3 করলে আমরা কত পাচ্ছি বলো দেখি, এখানে পাচ্ছি হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে। আচ্ছা তার সাথে C1 কিসে আছে বলো দেখি, শ্রেণীতে আছে। সো শ্রেণীতে থাকলে আমরা কি করব, এখন তুল্য ধারকত্ব বের করার জন্য 1/CS 1/5, আর এই দুইটা মিলে আমরা পাইছি হচ্ছে 1/4। তাহলে এটা কত আসতেছে বলো দেখি, এটা হচ্ছে 9/20 আসবে, বা সিএসটা যদি আমি বের করি সেটা আসবে হচ্ছে 20/9। খুবই সহজ। প্রথম C2 আর C3 হচ্ছে তোমার সমান্তরালে আছে, সেটাকে ডিরেক্টলি যোগ করব, তার সাথে C1 আছে হচ্ছে শ্রেণীতে, তাহলে কি করব, তাকে আবার হচ্ছে রিভার্স করে করা লাগবে। তার মানে 1/CS ইকুয়াল 1/5, 5 হচ্ছে C1, আর এই C2 আর C3 মিলে আমরা কত পাইছি বলো, 4 প্লাস 1/4। এখন যদি যোগ বিয়োগ করো ইজিলি CS এর মান বের হয়ে আসবে। আচ্ছা তার মানে অ্যান্সার কত বলো দেখি, 20/9, 9 হচ্ছে কত আসবে, এটা 2.2 আসার কথা, 9 দুগুণে 18, 2.2 মাইক্রোফ্যারাডে আসার কথা। পরেরটাতে যাই। আচ্ছা দেখো এটাও কিন্তু আগের সার্কিটটা দিয়ে আমাকে সলভ করতে হবে। তাহলে এখানে কি বলছে একটু খেয়াল করো, বর্তনীটার C1 ধারককে C2 আর C3 সহিত যদি সমান্তরালে যুক্ত করি, এখানে বলছে কি বলো, C2 C3 কিসে ছিল, সমান্তরালে ছিল, তার সাথে C1 কিসে ছিল, শ্রেণীতে ছিল। কিন্তু এখন কি বলছে, C
C1 কিন্তু শ্রেণীতে থাকা যাবে না, C1 কে কি করতে হবে, তাদের সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। তো যুক্ত করলে সঞ্চিত শক্তির মান পূর্বের মানের কত গুণ হবে। তার মানে এখন আলটিমেটলি সোজা কথাই হচ্ছে C1 C2 C3 তিনটাই কিসে থাকবে বলো, সমান্তরালে থাকবে। সো তিনটাই যদি সমান্তরালে থাকে তার মানে আমরা কি করব, ডিরেক্টলি যোগ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে 5 2 7 7 2 হচ্ছে 9। তাহলে তুল্য ধারকত্ব কত পাচ্ছি, সেকেন্ড ক্ষেত্রে C2 এর বেলায় পাচ্ছি হচ্ছে 9 মাইক্রোফ্যারাডে। তাহলে তোমাকে বলছে সঞ্চিত শক্তির মান, সঞ্চিত শক্তি আমরা জানি U ইকুয়াল হচ্ছে হাফ CV স্কয়ার। তার মানে C2 পাইছি হচ্ছে 9 মাইক্রোফ্যারাডে, C1 কত পাইছিলাম বলো দেখি, C1 পাইছিলাম হচ্ছে আমরা 20/9 মাইক্রোফ্যারাডে। তার মানে এখন যদি সঞ্চিত শক্তি কম্পেয়ার করি তাহলে কি আসতেছে, U2/U1 কি লিখতে পারবো, এটার সাথে কি সম্পর্ক, কিসের সম্পর্ক, সি, মানে সঞ্চিত শক্তির সাথে ধারকত্বের কি সম্পর্ক বলো দেখি, সমানুপাতিক। তাহলে U2/U1 আমরা কি লিখতে পারবো, C2/C1। তার মানে 9/20/9। তাহলে কাটাকাটি করলে 9 দুগুণে 9 9 হচ্ছে 81, 81/20। তার মানে U2 কি হচ্ছে বলো দেখি, আচ্ছা কাটাকাটি করলে আলটিমেটলি হচ্ছে তোমার কত গুণ আসে বলো, পূর্বের মানের কত গুণ হবে বলো দেখি। এখানে আমরা কত পাচ্ছি, 81 পাচ্ছি হচ্ছে 20, তাহলে পূর্বের মানের কত গুণ হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি কিন্তু তোমার 4 পয়েন্ট সামথিং আসবে, 4 পয়েন্ট সামথিং আসলেও বাট সেটাকে আমরা কি পূর্ণ সংখ্যা এখানে ধরে নেব কত গুণ বলো দেখি, 4 গুণ ধরে নিব যেহেতু এটা পূর্ণ সংখ্যায় আছে। আচ্ছা অলরেডি অ্যান্সার দিয়েছে, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 14C। হ্যাঁ, সো একটু খেয়াল রাখবা 81/20 করলে 4.1 অথবা কিছু একটা আসবে, সেটাকে আমরা কি ধরে নিব বলো দেখি, 4 গুণই ধরে নিব। তারপরেরটাতে আসি, একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 1.5 মিটার স্কয়ার এবং এর মাঝে 1 মিলিমিটার পুরো একটা বায়ুস্তর আছে, ধারকের ধারকত্ব কত হবে। তাহলে ধারকের পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, 1 মিলিমিটার পুরো বায়ুস্তর দেওয়া আছে, ধারকের ধারকত্ব বের করতে হবে। বের করে ফেলো দেখি, C ইকুয়াল এপসাইলন নট A/D। এপসাইলন নট যেহেতু এটা বায়ু, হ্যাঁ বায়ু স্তরের কথাই বলছে, না হলে কিন্তু আমার কি করতে হবে বলো দেখি, শূন্যস্থানের ভেদন যোগ্যতার সাথে ওই মাধ্যমের কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক গুণ করা লাগতো। যেহেতু এখানে বায়ু আছে, বায়ুর বেলায় আমরা কি জানি বলো দেখি, পরাবৈদ্যুতিক ধ্রুবক 1। সো এই ক্ষেত্রে আর কোনো কিছু গুণ করা লাগতেছে না, বাট এটা যদি বায়ু না থেকে অন্য কোনো মাধ্যম থাকতো সেখানে কিন্তু তোমাকে অবশ্যই পরাবৈদ্যুতিক ধ্রুবক গুণ করা লাগতো। তাহলে শূন্যস্থানের ভেদন যোগ্যতা আমরা কত জানি, 8.854 × 10⁻⁻12। তোমাকে ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো, 1.5। আচ্ছা আর বায়ুস্তর দেওয়া কত, 1 মিলিমিটার পুরো, যেটাকে হচ্ছে আমি মিটারে নেব, তাহলে 1 × 10⁻³ মিটার। এখন যদি গুণ ভাগ করো তাহলে কিন্তু পেয়ে যাবা। প্রিয়ম অ্যান্সার দিয়েছে 14C। সো 15 অ্যান্সার কত আসছে তোমাদের, এটাও ডিরেক্ট ফর্মুলা দিয়ে কিন্তু করতে হবে, C ইকুয়াল এপসাইলন নট A/D, এই ফর্মুলা দিয়ে ম্যাথগুলো করতে হচ্ছে। এখানে দেখো একটু খেয়াল করে দেখবা ম্যাথগুলাতে কিন্তু তোমার কোনো ঝামেলা নাই, যে যশোর বোর্ডে আসছে 17 সালে। সো ডিরেক্ট ফর্মুলা দিয়ে ম্যাথগুলো করা যাচ্ছে। 15 অ্যান্সার হচ্ছে B। আচ্ছা তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা আসবে হচ্ছে 1.328 × 10⁻⁸ ফ্যারাডে। পরেরটাতে যাই, গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের গ্রেডিয়েন্ট বা নতি কত হবে, অ্যাপ্রক্সিমেট মানে এক্স্যাক্টলি ঢাল বের করতে বলছে এখানে। সো গোলাকার পরিবাহীর ধারকত্বের ফর্মুলা আমরা কি জানি, C ইকুয়াল হচ্ছে 4πε0r। তাহলে কি বলছে যে ঢাল কত হবে, ঢাল মানে কি আমরা ফর্মুলা থেকে কি জানি বলো দেখি, y ইকুয়াল mx, এই mটাকে আমরা কি বলবো ঢাল। তাহলে C যদি হচ্ছে আমি ধরো y এক্সিসে ধরলাম, আর কে হচ্ছে x এক্সিসে ধরলাম, তাহলে এটা কি হচ্ছে 4πε0টা হচ্ছে m, বুঝছো। তার মানে আমার এখানে কি
ঢাল কত আসতেছে, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টেরই বাংলাটা হচ্ছে ঢাল আর কি। সো ঢাল কত, ঢাল হচ্ছে 4 পাই এপসাইলন নট। সো তোমাকে যদি এখন লেখচিত্র আঁকতে দেয় পারবা না, y ইকুয়াল mx এর, আমরা তো একদম এটা তো সহজ জানি, y বরাবর কি ধরে নিছি c, আর x হচ্ছে r বরাবর, তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। খুব সহজ। পরেরটাতে যাই। একটা ধারকের দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে v এবং ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে u। ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3v করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? আচ্ছা, ইউর কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে। একটা কি বলো দেখি, হাফ cv স্কয়ার, একটা হচ্ছে হাফ qv, আর একটা হচ্ছে হাফ q স্কয়ার c। সো তোমার যেটা যখন লাগে তুমি কিন্তু সেটা ইউজ করতে হবে। এখানে তোমাকে কি বলছে, ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক, এখানে সি নিয়ে এক্সট্রা কিছু নাই। তো আমরা কোন ফর্মুলা ইউজ করব, নরমালি প্রথমটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, বাট কোনো জায়গায় যদি তোমার হচ্ছে কিউ চার্জ আর হচ্ছে ধারকত্ব দেওয়া থাকে সেক্ষেত্রে সঞ্চিত শক্তির বেলায় কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব, হাফ কিউ স্কয়ার সি। আচ্ছা, সো আমি একবারে লিখে দিলাম, যদি ম্যাথ আসে তাহলে যাতে এভাবে করতে পারো। এখন দেখো এখানে কি বলছে, সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত গুণ হলো, তাইলে সঞ্চিত শক্তির সাথে কিসের সম্পর্ক দেখছি, সঞ্চিত শক্তির সাথে আমার এই বিভব পার্থক্যের সম্পর্কটা কি বলো দেখি, বর্গের সমানুপাতিক। তার মানে u2 বাই u1 আমি কি লিখতে পারবো, v2 বাই v1 তার হোল স্কয়ার। আচ্ছা, v2 কত, বিভব পার্থক্য বৃদ্ধি করে করা হয়েছে 3 ভোল্ট, তার মানে 3v ডিভাইডেড বাই v তার হোল স্কয়ার। তাহলে u2 কত গুণ হয়ে যাচ্ছে বলো দেখি, 9u, u2 হচ্ছে 9u1 বা 9 গুণ হয়ে যাচ্ছে। খুবই সহজ এটা, জাস্ট হচ্ছে যদি ফর্মুলা পারো তাইলে পারা উচিত আর কি। তারপরে আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করব, যেটা তড়িৎ ফিজিক্স সেকেন্ড পেপার, আজকে প্রথম ধরলাম, 5 মার্ক কিভাবে উঠাবো। আচ্ছা ভাই, ক্লাসগুলো ভালো মতো করো, তোমাদের জন্য আরো ক্লাস আসতেছে। সো ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ অনেক কিছুই কভার হয়ে যাবে আর কি। পরেরটাতে আসি, চিত্রে এম আর এন বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত। সো এম পয়েন্ট আর এন পয়েন্টের মধ্যে তুল্য রোধের মান বের করতে বলা হচ্ছে। একটু খেয়াল করো, এই যে 10 ওহম আর এই 10 ওহম কিসে আছে বলো দেখি, তাদের আদি বিন্দু আর শেষ বিন্দু কিন্তু একই পয়েন্টে ধরা যায়, মানে তারা হচ্ছে কিসে আছে বলো, সমান্তরালে। সো সমান্তরালে যদি থাকে, সমান্তরালে একই মানের যদি রোধ থাকে তাহলে কি করব আমরা, তুল্য রোধটা ডিরেক্টলি বের করে ফেলবো। সেটা হচ্ছে রোধের মান, রোধের মান কত, 10 ডিভাইডেড বাই কি, কয়টা রোধ আছে, 10 ওহম, 10 ওহম মানের দুইটা রোধ আছে, তাহলে 10/2 মানে হচ্ছে 5 ওহম। সো এরকম যদি থাকে যে রোধ সমান্তরালে আছে এবং তাদের মান একই, তাহলে তুমি কি করবা, ওই রোধের মানটাকে কয়টা আছে ওই রোধ সেটা দিয়ে দ্বারা যদি ভাগ করো তাইলেই হচ্ছে তুল্য রোধটা পেয়ে যাবা। তাহলে এই 10 আর এই 10 এর জন্য আমরা তুল্য রোধ পেয়ে গেছি কত বলো, এটার জন্য পাইলাম হচ্ছে 5 ওহম। আচ্ছা, এখন দেখো এই 5 ওহম যেটা আছে এইটা তো পাইছি হচ্ছে, এই দুইটা মিলে হচ্ছে 5 ওহম পাইছি। এই 5 ওহমের সাথে এই 5 ওহম আবার কিসে আছে বলো দেখি, শ্রেণীতে আছে। তাহলে এই 5 আর এই 5 মিলে আবার কত পাবো, যেহেতু শ্রেণীতে আছে তার মানে কত পাচ্ছি এখন, এখান থেকে এই পুরাটা থেকে পাবো হচ্ছে 10 ওহম। তার মানে এই পুরাটা কিন্তু শেষ, পুরাটা থেকে আমি পেয়ে গেছি 10 ওহম। আচ্ছা, তার সাথে এখানে আবার কি আছে বলো, আরো 10 ওহম আছে। তাহলে এই 10 ওহম আর এই 10 ওহম আবার কিসে আছে বলো, সমান্তরালে। তাহলে আমরা কি করব, 10 ডিভাইডেড বাই 2 তার মানে কত, 5। তাহলে এই দুইটা মিলে আবার আমি কত পেয়ে গেছি বলো দেখি, 5 ওহম। তাহলে এই 5 ওহম আর এই 5 ওহম এখন কিসে আছে, শ্রেণীতে, তার মানে 5 5 হচ্ছে 10। কেউ কি বুঝছো না আবার বলা লাগবে? যদি বুঝে থাকো তাহলে সবাই হচ্ছে ক্লিয়ার কমেন্ট করো, না হলে আর যদি কেউ না বুঝে থাকো কোশ্চেন করলে আমি আবার বলে দিব।
18 এর অ্যান্সার আসতেছে সি। হ্যাঁ, এটা টাফ ছিল না, বাট একটু পেঁচানো ছিল, যেহেতু ক্যালকুলেশন একটু বেশি করা লাগে। প্রথম ক্ষেত্রে এই 10 ওহম আর এই 10 ওহম কিসে আছে বলো দেখি? সমান্তরালে। তার সাথে, তার মানে এখান থেকে আমি হচ্ছে এদের তুল্য রোধটা বের করে, ওই তুল্য রোধটা আবার 5 ওহমের সাথে কিসে আছে ওইখানে দেখাইছিলাম, সেটা আছে হচ্ছে শ্রেণীতে। তাহলে 5 5 10, এই পুরা 10 আর এই 10 আবার কিসে আছে বলো? সমান্তরালে। তার মানে এখান থেকে আবার পাচ্ছি হচ্ছে 5, এই 5 এর সাথে এই 5 আছে হচ্ছে শ্রেণীতে। হ্যাঁ, জিল্লুর রহমান অ্যান্সার দিয়েছে 18 এর সি। আচ্ছা, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 18 এর সি। তারপরেরটাতে আসে, একটা তারের রোধ দেওয়া আছে 2 ওহম, এই তারটার উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে যেই রোধ পাওয়া যাবে। উপাদান ঠিক রাখবো, জাস্ট দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি সেক্ষেত্রে রোধ কত পাওয়া যাবে। আচ্ছা, রাহিদ অ্যান্সার বলেছি ক্লিয়ার, ঠিক আছে। তারের উপাদান ঠিক রেখে জাস্ট দৈর্ঘ্য দ্বিগুণ করব, সেক্ষেত্রে রোধ কত পাওয়া যাবে। এটা আমরা ডিরেক্ট হচ্ছে শর্টকাট দিয়ে করব, সেটা হবে আর ইকুয়াল হচ্ছে, মানে আর ওয়ান দিই, এন স্কোয়ার আর। দৈর্ঘ্যটা যদি আমি চেঞ্জ করি তাহলে দৈর্ঘ্য কত গুণ করছি? এখানে দ্বিগুণ করছি, 2 স্কোয়ার ইন্টু আর। আর কি দেওয়া আছে? তারের রোধ দেওয়া আছে হচ্ছে 2, তার মানে কত পাচ্ছি এখানে? 4 ইন্টু 2 8, 8 ওহম। সো উপাদান যদি ঠিক রাখে, শুধু যদি দৈর্ঘ্য চেঞ্জ করা হয় তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করবো? আর ওয়ান ইকুয়াল এন স্কোয়ার আর, যেখানে এনটা কি, তারটা কত, মানে দৈর্ঘ্যটা কত গুণ হচ্ছে সেটা। সব বোর্ডে আসছে 18 সালে। তাপের যান্ত্রিক সমতার একক বলো দেখি। তাপের যান্ত্রিক সমতার একক কি? এটা তো একদম মুখস্থ জিনিস, সেটা হচ্ছে জুল পার ক্যালোরি, তাপের যান্ত্রিক সমতার একক। সো একক গুলাও কিন্তু আসে, এই একক আর মাত্রাগুলা হচ্ছে তুমি হচ্ছে নিজ দায়িত্বে একটু পড়ে নেবা। দেখা যায় একক আর মাত্রা থেকে বেশ কিছু কোশ্চেনই থাকে আর কি প্রত্যেকটা বোর্ডেই। পরেরটাতে আসি, তারের রোধ দেওয়া আছে 10 ওহম, একে 6 ভোল্ট তড়িৎ চালক শক্তি আর 5 ওহম অভ্যন্তরীণ রোধের একটি বিদ্যুৎ কোষের দুই প্রান্তের সাথে যুক্ত হলো, কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? তাহলে কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে 10 ওহম আর 6 ভোল্ট দেওয়া আছে তড়িৎ চালক শক্তি, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে হচ্ছে 5 ওহম। সেক্ষেত্রে তোমার প্রান্তীয় বিভবটা কত সেটা বের করতে বলা হচ্ছে। বিশের খ। আচ্ছা, আর ইকুয়াল এল দিয়ে আসলে তোমার কাছে কিন্তু মানে সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই, কারণ ওখানে ক্ষেত্রফল কি হচ্ছে, তুমি যে আর ইকুয়াল রো এল বাই এ ওইটা দিয়ে করবা, এখানে ক্ষেত্রফলের চেঞ্জটা কিন্তু বলা নাই। সো আর ইকুয়াল এল দিয়ে হচ্ছে না আর কি। কেন্দ্রীয় বিভব পার্থক্য কত? আচ্ছা, কেন্দ্রীয় বিভব পার্থক্য বের করার আগে আমাদের হচ্ছে, আমরা তো জানি বিভব পার্থক্য ভি ইকুয়াল হচ্ছে আই আর। সো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে? আর যেহেতু আমরা জানি, আমাদের জানা লাগবে হচ্ছে আই বা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আমরা কিভাবে বের করব? যখন অভ্যন্তরীণ রোধ আর তড়িৎ চালক শক্তি দেওয়া থাকবে, সেটা হচ্ছে সো তড়িৎ চালক শক্তি এখানে কত দেওয়া আছে? তড়িৎ চালক শক্তি দেওয়া আছে হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা, রোধ দেওয়া আছে হচ্ছে 10 ওহম আর অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে? 5 ওহম। তাহলে 6/15, এটা হচ্ছে আমার কি পেয়ে গেলাম? আই পেয়ে গেছি। এখন ভি ইকুয়াল আই আর, এই ফর্মুলাতে যদি বসাও তাহলে কি পেয়ে যাবা বলো দেখি? বিভব পার্থক্য পেয়ে যাবা, প্রান্তীয় বিভব পার্থক্য। হ্যাঁ, রানা অ্যান্সার দিয়েছে 21 ঘ। আচ্ছা, সো আমরা এখান থেকে কত পাচ্ছি বলো? আই পাইছি হচ্ছে 6/15, আর তো আমাদের দেওয়াই আছে সেটা হচ্ছে 10 ওহম। কাটাকাটি করি,
2 দুগুণে হচ্ছে 4 ভোল্ট। হোপফুলি পারবা, এগুলো খুবই সহজ জিনিস, জাস্ট হচ্ছে ফর্মুলা যদি মাথায় রাখো আর তোমার কি লাগবে আর কি তোমার কি বের করতে হবে আর কি লাগবে। এখানে আমার প্রান্তীয় বিভব পার্থক্য বের করতে বলা হচ্ছে, আর আমি জানি কিন্তু আই কিন্তু আমি জানি না, সো আইটা আমার বের করে আনতে হবে। আর আই বের করার জন্য সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, সো এটাতে বসালে আই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। পরেরটাতে যাই। 1200 ওয়াটের একটা ইস্ত্রি 30 মিনিট সময় কাজ করলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত হবে? সো আমরা তো ফর্মুলা জানি, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে পিটি, 1200 ওয়াট, টাইমটা হচ্ছে 30 মিনিট। আচ্ছা, কেউ চাইলে হচ্ছে এখানে যেহেতু সবগুলাতে কিলোওয়াট আওয়ার আছে, তাহলে আমরা কি করব বলো দেখি, ডিরেক্ট কিলোওয়াট আওয়ারেই নিয়ে যাই। এই 1200কে প্রথমে 1000 দ্বারা ভাগ করব, তাহলে কিলোওয়াটে চলে গেল। আর টাইমটা যেহেতু হচ্ছে 30 মিনিট, এটাকে যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কিসে চলে যাবে? আওয়ারে চলে যাবে। এখন যদি মাল্টিপ্লাই করো মানে তাহলে কি আসতেছে? কিলোওয়াট আওয়ারে আসবে হচ্ছে এককটা। এগুলো পারবা। এটাতে আসি, দেখো বর্তনীর মূল প্রবাহ কত, তাহলে এখানে আমাকে কিভাবে বের করতে হবে? প্রথমে আমার জানা লাগবে হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। আমরা হচ্ছে ফর্মুলা জানি, যখন অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক শক্তি দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে I ইকুয়াল E বাই R প্লাস R। আরটা হচ্ছে এখানে অভ্যন্তরীণ রোধ, আর আর পরিচয় তো সবাই জানো। তাহলে এই আরটা আমার বের করে আনতে হবে। এখন এটা কিভাবে দেওয়া আছে দেখো, এই R1 আর এই R2 কিসে আছে? R1 আর R2 আসতে হচ্ছে সমান্তরালে। তো আমরা কি জানি, সমান্তরালে থাকলে এখানে কি করব বলো দেখি, রোধের মান ডিভাইডেড বাই কয়টা আছে? 4 ওহম, 2টা, তার মানে 4/2 মানে হচ্ছে 2। তাহলে এই দুইটার তুল্য রোধ আমরা কত পাইছি? তুল্য রোধ পাইছি হচ্ছে 2 ওহম। তাহলে একই মানের রোধ যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে রোধের মান ডিভাইডেড বাই রোধ কয়টা আছে এটা দিয়ে ভাগ করলেই তুমি তুল্য রোধ পেয়ে যাবা। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 2, তার সাথে এটা কিসে আছে বলো? শ্রেণীতে আছে। তাহলে 2 3 5, তার মানে এখানে তুল্য রোধ আমি পেয়ে গেছি কত ওহম? 5 ওহম হচ্ছে তুল্য রোধ। তাহলে ই কত দেওয়া আছে? 3 ভোল্ট, আর হচ্ছে 5, আর অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে? 0.2। তাহলে বের করে ফেলো আনসার। আচ্ছা, 0.577 অ্যাম্পিয়ার আসবে। পরেরটাতে যাই। 1.8 ওহম রোধের একটা এমিটার 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? তাহলে এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে S ইকুয়াল R বাই N-1। আরটা হচ্ছে কি এখানে রোধ, দেখো রোধ কত দেওয়া আছে? 1.8। আচ্ছা, এনটা কি? এনটা হচ্ছে ওই অ্যামিটারটা কতটুকু মাপতে হবে। তাহলে কতটুকু মাপতে হবে? আমার 10 অ্যাম্পিয়ার মাপতে হবে, ডিভাইডেড বাই কতটুকু মাপতে পারতেছে? 1 অ্যাম্পিয়ার মাপতে পারে, তার মানে কতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই কতটুকু মাপতে পারে। তাহলে 10/1 মানে তো 10ই, তার মানে 10 - 1 9, 1.8, 1/5 বা 0.2 আসবে। তাহলে 0.2 ওহম হচ্ছে এটার মান। তার মানে আমরা যখন হচ্ছে অ্যামিটার এরকম দেওয়া থাকবে যে 1 অ্যাম্পিয়ার গ্রহণ করতে পারে, এতটুকু গ্রহণ করতে হলে তাকে কত রোধের শান্ট ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে শান্টের মানটা কত আসবে? আর ডিভাইডেড বাই N-1। এনটা আমরা দেখছি কতটুকু সে মাপতে পারে, কতটুকু মাপতে পারবে মানে মাপতে হবে, কতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই কতটুকু মাপতে পারে। একটু সবাই মাথায় রাখবা, কতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই কতটুকু মাপতে সে পারে। আচ্ছা, পরেরটাতে যাই। গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে হচ্ছে 100 ওহম এবং এর সাথে কত মানের একটা শান্ট যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রার 99% ওই শান্টের মধ্য দিয়ে যাবে। আচ্ছা, সো আমাকে কি করতে হবে এখানে? কত মানের শান্ট যুক্ত করলে, তার মানে আচ্ছা
আমরা এখানে যখন হচ্ছে বলে দিছে 99% হচ্ছে শান্টের মধ্য দিয়ে যাবে, এখানে আমরা যখন হচ্ছে শান্টের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ যাবে এই ফর্মুলা আইএস বের করব। উপরে থাকবে হচ্ছে কিসের বলো দেখি, এখানে শান্ট থাকলে এখানে থাকবে হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের রোধ। আচ্ছা, তাইলে এখন ধরো আমি যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু যাবে সেই কারেন্টটা বের করতে চাই, এখানে এই কোশ্চেনের জন্য না, তোমাকে অন্য কোশ্চেনে বলা হইতে পারে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে, সেক্ষেত্রে নিচে সবসময় হচ্ছে শান্টের রোধ প্লাস গ্যালভানোমিটারের রোধ, এই দুইটা যোগই হবে, জি প্লাস এস জি প্লাস এস। কিন্তু এইখানে আমি যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা নিয়ে কাজ করতেছি, তখন এখানে রোধ কার আসবে বলো দেখি, শান্টের রোধ আসবে ইন্টু আই, আইটা হচ্ছে তোমার মোট যে প্রবাহ মাত্রাটা সেটা। তাহলে হোপফুলি বুঝছো, এখানে যখন এস তখন এখানে উপরে আসবে কি জি, এটা আমার তোমাদের মনে রাখার জন্য বলতেছি। আর কারো যদি এভাবে আর ভালো মতো মানে এটা ছাড়াই মনে রাখতে পারো তাহলে তো খুব ভালো। তাহলে আই এস হলে জি বাই জি প্লাস এস, এস থাকলে এখানে জি, এখানে যদি আমি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট তাহলে এখানে আসবে হচ্ছে এস। তাহলে এইখানে আমাকে উপরে কোনটা বলছে বলো দেখি, শান্টের মধ্য দিয়ে যাবে, তার মানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, উপরের ফর্মুলাটা। তাহলে 99% শান্টের মধ্য দিয়ে যাবে, তার মানে 99/100, আইটা তো এই পাশেই চলে আসবে, জি। গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে 100 ওহম, সেক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, জি 100 প্লাস এস। তাহলে এস এর মানটা আমি বের করব, এস এর মানটা কত আসতেছে বলো, 99 ইন্টু 100 প্লাস এস ইকুয়াল হচ্ছে 10,000, তার মানে 100 প্লাস এস হবে হচ্ছে 10,000 ডিভাইডেড বাই 99, এস এ হবে হচ্ছে এটা মাইনাস 100। সো অ্যান্সার যত আসে, তার মানে এটা কত আসতেছে, এটা আসবে হচ্ছে তোমার 1.01 ওহম, 1.01 ওহম আসবে হচ্ছে শান্টের রোধ। তাহলে এখানে যদি তোমাকে শান্টের মধ্য দিয়ে যাবে না বলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে বলতো, তাহলে আমি কি ফর্মুলা যেটা দেখাইছিলাম আই জি, উপরে কি আসবে বলো দেখি, আই জি যদি বের করি উপরে আসবে হচ্ছে এস বা শান্টের রোধ। আচ্ছা, তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য দেওয়া আছে, সেক্ষেত্রে পথ পার্থক্য কিভাবে বের করব? 25-এর বি অ্যান্সার দিয়েছে প্রিয়ম। আচ্ছা, রাকিব অ্যান্সার দিয়েছে 24-এর এ, রাহিদও অ্যান্সার দিয়েছে 24-এর এ, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 24-এর এ। আচ্ছা ঠিক আছে, সো তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য দেওয়া আছে, বিন্দুদের মধ্যে পথ পার্থক্য কত হবে? কাটাকাটি করে দিব, পাই পাই তো কাটাকাটি চলে যাবে। তাহলে কি আসতেছে, 11 ল্যামডা বাই 4, 11 ল্যামডা বাই 4, এটা তো তোমরা সহজ সূত্র, দশা পার্থক্য ইকুয়াল 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য আমাকে দেওয়া আছে 11 পাই বাই 2, পথ পার্থক্য বের করতে হবে, 2 পাই বাই ল্যামডাটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে 11 পাই বাই 2 ইন্টু ল্যামডা বাই 2 পাই পথ পার্থক্য আসছে। সো এটা আসতেছে হচ্ছে 11 ল্যামডা বাই 4। আচ্ছা, ইমন অ্যান্সার দিয়েছে 26-এর সি, হ্যাঁ 26-এর সি, জিল্লুর রহমান রাহিদ অ্যান্সার দিয়েছে সি, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 26-এর সি। সো অ্যান্সার হচ্ছে সি। দিচির পরীক্ষায় চির দুইটার দূরত্ব অর্ধেক আর হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে ডোরার প্রস্থ কত হবে, ডোরার প্রস্থ কত হবে সেটা বের করতে হবে। ডোরার প্রস্থের ফর্মুলা আমরা কি জানি, ডোরার প্রস্থর ফর্মুলা জানি ল্যামডা ডি বাই 2a, ডোরার প্রস্থের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই 2a।
সো দেখো এখানে তোমাকে কি কি বের করতে বলছে, ডি তো হচ্ছে পর্দার দূরত্ব, আর হচ্ছে এটা হচ্ছে কি চির দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা, এ হচ্ছে চিরের মধ্যবর্তী দূরত্ব আর ডি হচ্ছে পর্দার দূরত্ব চির থেকে। সো পর্দার দূরত্ব কিভাবে বের করবো তাহলে, সো পর্দার দূরত্ব কত আসতেছে, আচ্ছা 27-এরও অ্যান্সার দিয়ে দিচ্ছি, 27-এর ডি। তাহলে বি টুর সাথে কি সম্পর্ক বলো দেখি, মধ্যবর্তী পর্দার যে চির থেকে পর্দার দূরত্ব যেটা সেটার সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, তার মানে ডি টু বাই ডি ওয়ান ইন্টু, আর হচ্ছে চিরের মধ্যবর্তী দূরত্ব যেটা চির দুইটার মধ্যবর্তী দূরত্ব তার সাথে সম্পর্কটা কি ডোরা প্রস্থের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এখানে কি আসবে এ ওয়ান বাই এ টু। তাহলে আমাকে কি বলছে, চির দুইটার দূরত্ব হচ্ছে অর্ধেক করা হয়েছে, তার মানে এ টুর মান কি বলো দেখি, এটা যদি এ ওয়ান যদি এ ধরি, এ টু হচ্ছে এ বাই টু, আর ডি টু চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে, তার মানে ডি টুটা হচ্ছে 2d। তাহলে কাটাকাটি করব জাস্ট, আচ্ছা এটা উপরে চলে যাবে, হ্যাঁ তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 গুণ আসবে হচ্ছে তোমার ডোরার প্রস্থ। তাহলে ডোরার প্রস্থের ফর্মুলা যদি তুমি মাথায় রাখো ল্যামডা ডি বাই 2a বের করতে পারবা, 27-এর ঘ হবে, আচ্ছা হ্যাঁ 27-এর হচ্ছে ঘ। পরেরটাতে আসি, একটা রকেট কত দ্রুতিতে চললে দৈর্ঘ্য আধি দৈর্ঘ্যের 1/4 হবে, যেটা অল বোর্ড 18-তে আসছিল, বলে ফেলো দেখি। আর ফর্মুলা জানি এল ইকুয়াল হচ্ছে এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে কি বলছে আদি দৈর্ঘ্যের 1/4 হবে, তার মানে 1/4 এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এল নট কাটাকাটি যাবে, স্কোয়ার যদি করে দেয় তাহলে 1/16 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার বাই সি স্কোয়ার কি আসবে 15/16, তাহলে বি স্কোয়ার আসবে হচ্ছে 15 সি স্কোয়ার বাই 16, আর বি আসবে হচ্ছে এটাকে রুট করে দিলেই হবে। সো ক্যালকুলেশনটা তুমি নিজের মতো করবা, তুমি যেভাবে ফ্লেক্সিবল ফিল করো, আমি এইভাবে করছি, বি স্কোয়ার বাই সি স্কোয়ার এই পাশে নিয়ে আসলে 1 মাইনাস 1/16 15/16 আসে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল হবে 15 সি স্কোয়ার বাই 16, তাহলে বি হচ্ছে রুট 15 সি স্কোয়ার বাই 16, সি এর মান তো সবাই জানো 3 × 10⁸। হালিমা তো সাদিয়া 27-এর ডি, আচ্ছা 2.90 × 10⁸ এমএস ইনভার্স 1 আসবে হচ্ছে এটার অ্যান্সার। সো আদি দৈর্ঘ্যের কথা বলুক আর তোমার হচ্ছে ভরের কথা বলুক, ভরের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা কি জানি বলো দেখি, ভরের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এম ইকুয়াল এম নট ডিভাইডেড বাই রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর দৈর্ঘ্যের ফর্মুলাটা হচ্ছে এল ইকুয়াল এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এম দিয়েও বের করা লাগতে পারে, সেক্ষেত্রে তুমি এম এর ফর্মুলাটাও মাথায় রাখবা। এম নট স্থির ভরের কোনো কণার গতিশীল ভর দেওয়া আছে এম, কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, নিচের কোন সম্পর্কটা সঠিক। তাহলে দেখো এখানে কি বলছে এম নট স্থির ভরের, তাহলে এম নট স্থির ভরের ক্ষেত্রে গতি শক্তি কত হবে, স্থির শক্তি বা স্থিতি শক্তি যেটা সেটা হচ্ছে এম নট সি স্কোয়ার, আর গতিশীল অবস্থার শক্তিটা তাইলে কত আসতেছে এম সি স্কোয়ার, যেহেতু গতিশীল ভর দেওয়া আছে এম। এখন আমাকে বলছে কণার গতি শক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, তার মানে এম সি স্কোয়ারটা হচ্ছে 3 এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার হচ্ছে স্থির অবস্থার শক্তি
আর বলে দিছে গতিশক্তিটা স্থির অবস্থার শক্তির 3 গুণ। তাহলে বলছে নিচের কোন সম্পর্কটা সঠিক? তাহলে খুব সহজ, m ইকুয়াল কি আসবে 3m নট। আচ্ছা 27 ডি। পরেরটাতে আসে, কোনো কণার গতিশক্তি আর নিশ্চল শক্তি সমান হলে নিচের কোনটা সঠিক? তাহলে কি বলছে, গতিশক্তি আর নিশ্চল শক্তি যদি সমান হয় সেক্ষেত্রে নিচের কোনটা সঠিক? বলো দেখি, 30-এর অ্যান্সার কি কুমিল্লা বোর্ডে আসছিল? স্থিতিশক্তি আর গতিশক্তি, গতিশক্তি আর নিশ্চল শক্তি যদি সমান হয়। আচ্ছা, গতিশক্তির ফর্মুলাটা আমরা জানি m মাইনাস m নট সি স্কয়ার। এর আগের বার আমরা এটা ইউজ করি নাই, কারণ এখানে তোমাকে গতিশীল ভরটাই দেওয়া ছিল m, সেজন্য আমরা ওই ফর্মুলা ইউজ করি নাই। বাট নর্মালি গতিশক্তির ফর্মুলা এটাই, m মাইনাস m নট সি স্কয়ার। আর নিশ্চল শক্তির ফর্মুলাটা কি বলো, m নট সি স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, m সি স্কয়ার মাইনাস m নট সি স্কয়ার ইকুয়াল হচ্ছে m নট সি স্কয়ার। m সি স্কয়ার ইকুয়াল আসতেছে হচ্ছে 2m নট সি স্কয়ার। তার মানে সি স্কয়ার কাটাকাটি, m ইকুয়াল আসতেছে 2m নট, m ইকুয়াল আসবে হচ্ছে 2m নট। সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6400 অ্যাংস্ট্রম, এর কার্যাপেক্ষক কত হবে? সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6400 অ্যাংস্ট্রম, কার্যাপেক্ষক কত হবে? কিভাবে করব, সূচন তরঙ্গ দৈর্ঘ্য hc বাই ল্যামডা, কার্যাপেক্ষক ইকুয়াল আমরা জানি hc বাই ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে 6400 অ্যাংস্ট্রম, 6400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 6.634 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু হচ্ছে সি এর ভ্যালুটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 6.627 মেবি, এটা ঠিক মনে নাই, যাই হোক 6 to 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর সিটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, কাটাকাটি করে যা আসবে। হ্যাঁ, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 30 সি। আচ্ছা 31 করতেছি আমরা। .94 ইলেকট্রন ভোল্ট আসবে আর কি। তো জুলটাকে যখন আমার ইলেকট্রন ভোল্টে নিতে হয় তখন সেটাকে কি করব বলো দেখি, 10 টু দি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করব জুলকে যদি ইলেকট্রন ভোল্টে নিতে হয়। পরেরটাতে যাই, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে 1.2 দিন, 4.8 দিন পরে ওই মৌলটার কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? দিনাজপুর বোর্ডে আসছে 23 সালে। বলো দেখি, সবাই অ্যান্সার দাও এটার। সবাই এটার অ্যান্সার দাও। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে 4.8 দিন পরে তার কত অংশ অবশিষ্ট থাকবে? আচ্ছা সবাই একদম ঠান্ডা। প্রিয়ম 30 সি অ্যান্সার দিচ্ছে এখনো। কেউ চাইলে তোমরা হচ্ছে এটা এই ফর্মুলা দিয়েও করতে পারো, n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি।
এটা দিয়ে করতে হলে কি ক্যালকুলেশন একটু ঝামেলা হয়। তো আমরা এখানে একটা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা হচ্ছে কত অংশ অবশিষ্ট থাকবে সেটা আমরা কিভাবে বের করব, সেটা হবে হচ্ছে 1/2 এর পাওয়ার। কত অংশ অবশিষ্ট থাকবে সেটা হবে হচ্ছে 1/2 এর পাওয়ার। এখন আসি 2 এর পাওয়ারটা আমরা কিভাবে বের করব। 2 এর পাওয়ারটা হবে হচ্ছে টি হাফ হবে হচ্ছে সেটা একটু দেখে নিচ্ছি আমি, t/2 এর পাওয়ার। টি হাফটা হবে হচ্ছে t/2 এর পাওয়ার। এখন কত অংশ অবশিষ্ট থাকবে বের করতে পারলেই তো তুমি বের করতে পারবা কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে দেখো এখান থেকে আমাকে কি দেওয়া আছে, 4.8 দিন দেওয়া আছে আর 1.2 দিন দেওয়া আছে। তাহলে টি হাফ এর ভ্যালুটা কত দেওয়া আছে 1.2 আর টি এর ভ্যালুটা কত দেওয়া আছে 4.8। সেখান থেকে 2 এর পাওয়ার বের করব। তাহলে 2 এর পাওয়ার এখানে কত আসবে 4.8 ডিভাইডেড বাই হচ্ছে 1.2, তার মানে 4 আসবে হচ্ছে 2 এর পাওয়ার। তো আমরা কি জানি এখান থেকে আমি বলছিলাম যে 1/2 এর পাওয়ার যেটা 1/2 এর পাওয়ার যেটা সেটা হচ্ছে অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট থাকতেছে কতটুকু বলো দেখে 1/2 তার মানে 1/16 অংশ হচ্ছে আমার অবশিষ্ট থাকবে। তো 1/16 অংশ যদি অবশিষ্ট থাকে তাহলে ক্ষয়প্রাপ্ত হবে কত 1/16, তার মানে হচ্ছে 15/16 অংশ তোমার ক্ষয়প্রাপ্ত হবে। তো তুমি চাইলে এভাবেও শর্টকাট ইউজ করে করতে পারো। জাস্ট এটা একটু মাথায় রাখবা যে 1/2 এর পাওয়ার 2 এর পাওয়ার এতটুকু অবশিষ্ট থাকবে। এখন 2 এর পাওয়ারটা এই যে এইখানে যেটা বসবে সেটা আমি কিভাবে বের করব, সেটা হবে হচ্ছে টি হাফ ইকুয়াল t/2 এর পাওয়ার। তাহলে টি হাফ তো তোমাকে দেওয়া আছে, সেটা কত অর্ধায়ু হচ্ছে 1.2, কত দিন পর 4.8 দিন পর, তাহলে 4.8 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার। এখান থেকে 2 এর পাওয়ারটা যদি তুমি এখানে বসাই দাও তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে সেটা পাবা। আর কতটুকু অবশিষ্ট থাকবে সেটা পাইলেই তো আমরা বের করতে পারবো যে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। এটা কি বুঝছো? 32-এর সি। আচ্ছা, আর এইটাও কিন্তু সেমই, দেখো কোনো তেজস্ক্রিয় মৌলের একদিন পর 1/16 অংশ অবশিষ্ট থাকলে তাহলে এখানে কি দেওয়া, এখানে কিন্তু অবশিষ্ট কতটুকু সেটা দেওয়া। তার মানে 1/16 অংশ অবশিষ্ট, সেটাকে আমরা লিখতে পারবো 1/2 তাহলে 2 এর পাওয়ার কত এখানে 4। তার মানে টি হাফ ইকুয়াল আমরা কি জানি টি ডিভাইডেড বাই 2 এর পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার কত পেয়ে গেলাম 4 একদিন পর, তার মানে 1/4। তাহলে টি হাফ কত 1/4 দিন, কিন্তু এটা দিনে আছে। তার মানে এটা তোমাকে কিসে নিতে হবে, এখানে এককগুলো দেওয়া আছে হচ্ছে ঘন্টাতে। তাহলে 1/4 ইন্টু 24, তার মানে কত আসতেছে 6 ঘন্টা হচ্ছে তোমার অর্ধায়ু। এইভাবে বের করা কিন্তু খুব সহজ। এটা তোমার একাডেমিক ইয়ের পাশাপাশি এইচএসসির পাশাপাশি একাডেমিকেও লাগবে আর কি। 32-এর, হ্যাঁ 32-এর সি। আচ্ছা রাহিত, তুমি যেটা বের করছো সেটা হচ্ছে কত অংশ অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকবে হচ্ছে 1/16। আমাকে বলছে যে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, কোশ্চেন পড়ে অ্যান্সার দেওয়া লাগবে। ক্ষয়প্রাপ্ত হবে হচ্ছে 15/16। আচ্ছা, সো এভাবে যদি বের করো এভাবে অনেক ইজি। 1/16 অংশ অবশিষ্ট থাকে, সেটাকে আমরা 2 এর পাওয়ার আকারে কনভার্ট করে নিছি 4। তাহলে টি হাফ ইকুয়াল t/2 এর পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 4 একদিন পরে, তার মানে ইজিলি হচ্ছে এখান থেকে অর্ধায়ুটা পেয়ে গেছি। দিনে আছে যেহেতু এককগুলো সব ঘন্টাতে দেওয়া, আমার কি করতে হবে 24 ঘন্টা দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। পরেরটাতে আসি, একটা ইউরেনিয়াম দেওয়া আছে, ইউরেনিয়াম আয়ন নিউক্লিয়াস প্রথম ধাপে কিসে পরিণত হচ্ছে। দেখো একটা জিনিস মনে রাখবা, এগুলা করার ক্ষেত্রে তোমার হচ্ছে যখন আলফা কণাটা নির্গত হবে তখন হচ্ছে তার ভর 4 কমবে আর পারমাণবিক সংখ্যা কত কমবে 2 কমবে।
আলফা কণার ক্ষেত্রে হচ্ছে ভর 4 কমবে, পারমাণবিক সংখ্যা 2 কমবে। বিটা কণার ক্ষেত্রে কি হবে? বিটা কণার ক্ষেত্রে ভর কোনো চেঞ্জ হবে না, ভর হচ্ছে অপরিবর্তিত থাকবে, আর তোমার যে পারমাণবিক সংখ্যা যেটা বিটা কণার ক্ষেত্রে সেটা 1 বাড়বে। আচ্ছা, তাহলে আবার বলি, আলফা কণার ক্ষেত্রে ভর 4 কমবে, পারমাণবিক সংখ্যা 2 কমবে, আর বিটা কণার ক্ষেত্রে ভর কোনো চেঞ্জ হচ্ছে না, পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। কারণ আলফা আমরা কি জানি, আলফা কণা হচ্ছে 4He2+, দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন হচ্ছে আলফা, যার ভর হচ্ছে কত বলো দেখি? ভর হচ্ছে 4। সো একটু খেয়াল করো, তাহলে এখান থেকে কি বলছে? ইউরেনিয়াম 92 ছিল, 92 থেকে কত হয়ে গেছে? 90। তার মানে পারমাণবিক সংখ্যা 2 কমে গেছে। তাহলে পারমাণবিক সংখ্যা 2 কমলে দেখি ভর 4 কমছে নাকি। তাহলে 238 থেকে কোথায় গেছে? 234-এ। তার মানে একটা কোন কণা নির্গত হবে এখানে? আলফা। আচ্ছা, তারপরেরটাতে আসি। এখান থেকে 90 ইউরেনিয়াম 234, দেখো ভর কোনো চেঞ্জ হয় নাই, ভর 234 ছিল, 234-ই আছে, আর 90 কি হয়ে গেছে? 91 হয়ে গেছে। আমার কলমটা একটু কাজ করতেছে না। 90 কি হয়ে গেছে বলো? 91 হয়ে গেছে। তার মানে আমরা কি বলছিলাম? বিটা কণার ক্ষেত্রে ভর অপরিবর্তিত থাকবে, পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। তাহলে 90 থেকে কি হচ্ছে? 91 হচ্ছে কিন্তু। তাহলে 1 যদি বাড়ে পারমাণবিক সংখ্যা, ভর চেঞ্জ হচ্ছে না, তার মানে এখান থেকে কি নির্গত হবে বলো দেখি? বিটা। তাহলে আমরা কি পাচ্ছি? একটা আলফা আর একটা বিটা। আর বিটার ক্ষেত্রে সব সময় হচ্ছে এরকম একটা মাইনাস সাইন দেওয়া থাকে আর কি, ইলেকট্রনের মতোই এটা। পরেরটাতে আসি, ট্রানজিস্টর সাধারণ বেস সংযোগে রয়েছে আর এমিটার প্রবাহ দেওয়া আছে 0.87 মিলি অ্যাম্পিয়ার এবং বেস প্রবাহ দেওয়া আছে। কারেন্ট গেইন কত? কারেন্ট গেইনের ফর্মুলা কি তোমরা নিশ্চয়ই জানা কথা। কারেন্ট গেইন হচ্ছে IE বাই IC বিটা। তাহলে আইইটা কিভাবে বের করব? দেখো আমার কি কি দেওয়া আছে, এমিটারের প্রবাহ তো দেওয়া আছে আর বেস প্রবাহ দেওয়া আছে, তাহলে কি লাগবে আমার? এখান থেকে সি লাগবে। তো আইই ইকুয়াল আবার আমরা কি জানি? আইবি প্লাস আইসি। এখান থেকে বেস প্রবাহ বের করতে পারবো না, আইই দেওয়া আছে 0.87, আইবি বের করব, আইসি কত দেওয়া আছে? সরি আইসি বের করব, আইবি দেওয়া আছে, আইবি দেওয়া আছে হচ্ছে 0.03, আইসি বের করব এখান থেকে। তাহলে বলো আমাকে, বের করে বলো কত আসে। 0.87 মাইনাস 0.03, তার মানে 0.8584 আসবে হচ্ছে এটা আইসি। আর আই এর ভ্যালু তো দেওয়া আছে, সেটা কত? 0.87 ডিভাইডেড বাই 0.84। আচ্ছা, নিচে হচ্ছে 0.84 আর কি। 34-এর ক, আচ্ছা হ্যাঁ 35-এর সি। আচ্ছা 35-এর সি। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি একটু ভুল হয়েছে, সরি। এখানে হচ্ছে আইবি লিখবো, যেহেতু আমি এখান থেকে কি বের করছি? আইবি তো বের করছি। না, আইবি বের করি নাই। আচ্ছা সরি। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে। এটা হচ্ছে বিটা গেইন, কারেন্ট গেইনটা হবে হচ্ছে এমিটার প্রবাহ ডিভাইডেড বাই হচ্ছে বেস প্রবাহ। আচ্ছা, পরেরটাতে যাই। 83 ট্রানজিস্টরের ক্ষেত্রে কত দেওয়া আছে? 0.96 দেওয়া আছে। প্রবাহ লাভ কত বের করো। আইসি বাই আইই হচ্ছে 0.96 দেওয়া। আচ্ছা, 35-এর সি হবে হচ্ছে এটার অ্যান্সার 28। এটা কত বলো তো গো? আইসি বাই আইই দেওয়া আছে 0.96, তাহলে প্রবাহ লাভ কত? আইসি বাই আইই মানে কত? আইসি বাই আইই হচ্ছে আলফা।
তাহলে প্রবাহ লাভ বিটা কিভাবে বের করব? বিটা হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। এই সূত্রগুলো একটু উল্টা পাল্টা লাগে আর কি, যেমন আমি একটু ইয়ে করে ফেলছি যে আইসি বাই আই হবে না আইবি বাই আইসি হবে, এগুলো একটু তোমরা ভালো মতো দেখবা। আচ্ছা, তাহলে বিটা কত পাচ্ছি আমি? প্রবাহ লাভ হবে হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। তার মানে আলফা কত দেওয়া? আলফা দেওয়া হচ্ছে 0.96, তাহলে 1 মাইনাস 0.96 কত আসে বের করে নিও। পরেরটাতে আসে নিচের কোন ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে। তাহলে রিভার্স বায়াস কিভাবে আমরা বের করব? রিভার্স বায়াস হচ্ছে তোমার এই যে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, আমি অন্য একটা কালার নিলে কি দেখা যাবে? সাদা নিলে আরো আগে দেখা যাবে। আচ্ছা, তাহলে এই যে এটা, এটা হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। হ্যাঁ, তাহলে এত ঝামেলা করতেছে আশ্চর্য। তাহলে দেখো এই যে পজিটিভটা আছে পি টাইপ, পি টাইপের সাথে থাকবে হচ্ছে বেশি ভোল্ট, আর মানে বিভব পার্থক্য এখানে ইয়েটা থাকবে, বেশিটা থাকবে, আর এন টাইপের সাথে থাকবে হচ্ছে কমটা। তাইলে এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। কি বলছি? পি টাইপের সাথে থাকবে বেশি বিভব আর এন টাইপের সাথে থাকবে হচ্ছে কম। তাইলে সেটাকে আমরা কি বলবো? ফরওয়ার্ড বায়াস। এখন যেহেতু এখানে রিভার্স বায়াস বলছে, তার মানে কি তার উল্টাটা থাকবে। তাইলে পি টাইপের সাথে থাকবে কি এখন এখানে কম, আর এন টাইপের সাথে থাকবে হচ্ছে বেশি। তাহলে আমরা দেখি কোনটাতে আছে পি টাইপের সাথে কম আর এন টাইপের সাথে বেশি। এটাতে খেয়াল করো, এটাতে পি টাইপের সাথে আছে হচ্ছে 0, এন টাইপের সাথে আছে হচ্ছে -10। তার মানে কিন্তু পি টাইপের সাথেই বেশি আছে, সো এটা রিভার্স বায়াসে না। এর পরেরটাতে আসি, দেখো এন টাইপের সাথে আছে কত? +5। আচ্ছা, এন টাইপের সাথে আছে হচ্ছে +5 ভোল্ট, আর পি টাইপের সাথে কত আছে বলো দেখি? পি টাইপের সাথে আছে হচ্ছে 0। তার মানে কি এখানে কিন্তু এন টাইপের সাথে বেশি আছে, পি টাইপের সাথে কম আছে। এই যে আমরা এটাই কিন্তু বলছিলাম যে এন টাইপের সাথে বেশি থাকবে, পি টাইপের সাথে কম থাকবে রিভার্স বায়াসে। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, পরেরটাতে আসি, লজিক বর্তনীটা কোন গেট নির্দেশ করে? তাহলে বলো তো সবাই, এই লজিক বর্তনীটা কোন গেট নির্দেশ করে? একটু খেয়াল করো, এখানে কি হয়েছে? এ নট গেটে কি হয়ে গেছে? এ বার। আচ্ছা, তাহলে এ বারটা আসছে এখানে, তারপরে বি হচ্ছে সিম্পলি গেছে। তার মানে এখানে এন্ড হওয়ার পরে আমি কি পাচ্ছি? এ বার বি। এবার সেকেন্ডটার জন্য আসি, এখান থেকে কি আসছে? এ আসছে, আর বি হচ্ছে নট হয়ে কি আসছে? বি বার আসছে। তো এন্ড হওয়ার পরে এটা কি হয়ে যাবে? এ বি বার। তাইলে এখান থেকে আসতেছে এ বার বি, আর এখানে আসতেছে এ বি বার, সেটা অর, এটা তো অর গেট। তাহলে অর হওয়ার পরে কি হয়ে যাচ্ছে? এ বার বি প্লাস এ বি বার। সো এটা আমরা কি জানি? এ বার বি প্লাস এ বি বার। এটা কোন গেটের? লজিক গেটের। কোন লজিক গেটের সমীকরণ? এটা হচ্ছে এক্সর, জর আর কি আমরা জর বলি, বাট এটা হচ্ছে এক্সর গেটের সমীকরণ। এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। তার মানে এটা কোনটা? এই লজিক বর্তনী এটা কোন গেট নির্দেশ করে? সেটা হচ্ছে এক্সর গেট নির্দেশ করে। পরেরটাতে আসি, বাইনারি নাম্বার একটা দেওয়া আছে, এটা ডেসিমাল নাম্বার কোনটা? আচ্ছা, সো তোমার হচ্ছে 10111। আচ্ছা, তো আমাকে যখন এইভাবে বাইনারি থেকে ডেসিমাল করতে বলবে, তোমরা হচ্ছে অনেক গুণ ভাগ করে করবা, ইন্টু 10⁻0 প্লাস 10⁻1, এসব আমি করবো না। দেখো এখান থেকে যে একদম বাম পাশেরটা থেকে আমি হচ্ছে 2 2 করে বাড়াবো, 1 2 4 8 16, আরো যদি থাকতো তাহলে 32 64 128 এরকম করে যাইতাম। তার মানে যেখানে যেখানে 1 আছে সেই সংখ্যাগুলো আমি নিব। তাহলে 1 আছে এটা নিব, এখানে 1 আছে তাহলে 2 নিব, এখানে 1 আছে তাহলে 4 নিব, এখানে 1 আছে তাহলে 16 নিব। এখন সবগুলা যোগ করব, তাহলে কত আসতেছে? 16 4 20, 20 2 22, 22 1 হচ্ছে 23। তার মানে
এখন কত হয়ে গেল এটা 10111, এটার ডেসিমালটা কত? ডেসিমালটা হচ্ছে 23। সো বাইনারি থেকে যদি ডেসিমাল বের করতে বলে তুমি কি করবা? বাম পাশ থেকে 1 2 4 8 16 এভাবে যেতে থাকবা যতক্ষণ না শেষ হচ্ছে সংখ্যা। সো একের গুলা শুধু নিব, এখানে 1 আছে তার মানে এইটা নিব, এখানে 1 আছে তার মানে এই দুইটা নিব, 1 আছে 4 নিব, 0 আছে 8 নিব না, তাহলে 1 আছে 16 নিব। এখন সবগুলা কি করব? যোগ করব। 16 4 20, 20 2 22 23, 39-এর, আচ্ছা 39-এর সি। হ্যাঁ, পরেরটাতে আসি। আচ্ছা এই কোশ্চেনগুলো একটু পরে চলে গেছে। কোন তাপমাত্রায় ফারেনহাইট আর কেলভিন স্কেলে একই মান পাওয়া যায়? সো কোন টেম্পারেচারে ফারেনহাইট আর কেলভিন স্কেলে একই মান পাবো? মাহমুদা অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা হ্যাঁ, সো আমার হচ্ছে এখানে কোন কোন স্কেল? ফারেনহাইট বলছে আর কেলভিন বলছে। আমরা ফর্মুলা জানি কি? এফ মাইনাস 32/9 ইকুয়াল হচ্ছে কে মাইনাস 273/5। সো যেহেতু আমাকে বলছে ফারেনহাইট আর কেলভিন স্কেলে একই মান পাওয়া যাবে, তো এফ আর কে ইকুয়াল আমি কি ধরে নিব বলো দেখি? এক্স। তার মানে এক্স মাইনাস 32/9 ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 273/5। তাহলে কত আসতেছে? 5x মাইনাস 180 ইকুয়াল হচ্ছে 9x মাইনাস 9 into 273 কত দেখি? তাহলে এটা আসতেছে হচ্ছে 2457। তার মানে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে সেটা তোমরা বের করবা ক্যালকুলেটরে। সো এক্স এক্স ডিগ্রি ফারেনহাইট হোক আর এক্স ডিগ্রি কি হোক কেলভিন হোক একই কিন্তু আসবে, কারণ আমি দুইটার ক্ষেত্রে ধরে নিছি কি টেম্পারেচার এক্স। আচ্ছা, সো ক্যালকুলেশন যদি করো এটা আসবে হচ্ছে 574 আচ্ছা আমি একটু ক্যালকুলেশনটা দেখে দিই। 574.25 ডিগ্রি ফারেনহাইট হোক অথবা হচ্ছে তোমার ক্যালভিন হোক একই কিন্তু, যেহেতু আমি দুইটাই ধরে নিছি। তার মানে অ্যান্সারটা কোনটা? এই অ্যান্সারটা তো এখানে নাই, 574 নাই, তার মানে অ্যান্সারটা হচ্ছে কোনোটি নয়। পরেরটাতে আসি। রোদ থার্মোমিটারের রোদ হচ্ছে 0°C তাপমাত্রায় 8 ওহম এবং 100°C তাপমাত্রায় 20 ওহম। তাহলে থার্মোমিটারটাকে যখন আমি একটা চুল্লিতে স্থাপন করব সেক্ষেত্রে তার রোদ আসবে হচ্ছে 32 ওহম। চুল্লির তাপমাত্রা কত? চুল্লির তাপমাত্রা কত বের করো। সেলসিয়াসে দেওয়া থাকলে এটা আমরা হচ্ছে ডিরেক্ট বের করে ফেলবো। আচ্ছা মাহমুদা আক্তার মেনশন দিছে হাইলাইট। আর থিটাটা আমরা এইভাবে ডিরেক্টলি বের করে ফেলবো, সেটা হচ্ছে আর থিটা মাইনাস হচ্ছে আর জিরো ডিভাইডেড বাই আর থিটা মাইনাস হচ্ছে আর মানে আর থিটা মাইনাস সরি আর থিটা মাইনাস আর জিরো, আর এটা হচ্ছে আর 100 মাইনাস আর জিরো। তাহলে এখান থেকে হচ্ছে বের করে ফেলো দেখি। আচ্ছা আর থিটা তো তোমাকে দেওয়াই আছে, চুল্লিতে স্থাপন করলে তার রোধ কত বলে দিছে হচ্ছে 32 ওহম। তাহলে থিটা তাপমাত্রায় রোধ বলে দিছে 32 ওহম। আর জিরো কত? 0°C তাপমাত্রায় রোধ বলে দিছে 8 ওহম। আর আর 100 কত? 100°C। এখানে 100°C তাপমাত্রায় রোধ কত বলে দিছে 20 ওহম মাইনাস আর জিরো হচ্ছে 8 ওহম ইনটু, কিন্তু এটা কেউ ভুল করবে না, এটা হচ্ছে 100°C মাইনাস হবে, যেহেতু আমি সেলসিয়াস ইয়ে নিয়ে কাজ করতেছি আর কি। তাহলে এখান থেকে কত আসবে? 32 মাইনাস 8 হচ্ছে 24 ডিভাইডেড বাই হচ্ছে 12 ইন্টু 100। তাহলে 200°C আসবে হচ্ছে এটার অ্যান্সার।
160 ডিগ্রি। আচ্ছা 160 ডিগ্রি মেবি আগেরটা ছিল না, 160 কিভাবে আসে? এটা 200 ডিগ্রি সেলসিয়াস আসবে রাহিদ। পরেরটাতে আসি। একটা 3.2 ইন্টু 10⁻⁻9 কুলম চার্জের ধাতব বস্তুকে অনুরূপ চার্জ নিরপেক্ষ বস্তুর সংস্পর্শে এনে 1 মিলিমিটার দূরে বস্তু দুইটাকে রাখা হলো। বস্তু দুইটার মধ্যে কার্যকর তড়িৎ বল কত? তাহলে দেখো, দুইটা বস্তুকে তুমি যদি সংস্পর্শে আনো, তার মধ্যে একজন হচ্ছে চার্জিত আর আরেকজনের হচ্ছে চার্জ জিরো। তাহলে কি হবে বলো দেখি? এই বস্তুটা থেকে, চার্জিত বস্তুটা থেকে চার্জ নিরপেক্ষ যে বস্তুটা, তার মধ্যে ততক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে যতক্ষণ না এই দুইটার চার্জ সমান হয়। তাহলে কি হবে? কতক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে? যতক্ষণ না পর্যন্ত চার্জ সমান হয়। তার মানে এই যে চার্জিত বস্তু, তার অর্ধেক চার্জ কোথায় চলে যাবে? চার্জ নিরপেক্ষ বস্তুর কাছে। তাহলে কি হবে? এটার চার্জ কত হবে তাইলে বলো দেখি? 3.2 ইন্টু 10⁻⁻19 -9 ডিভাইডেড বাই 2। সিমিলারলি এটার চার্জও কত হবে? 3.2 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 2। কি বললাম? চার্জিত বস্তু থেকে চার্জ নিরপেক্ষ বস্তুর মধ্যে ততক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে যতক্ষণ না দুইটার মধ্যে চার্জ সমান হবে। তাহলে এই চার্জিত বস্তু থেকে অর্ধেক চার্জ কোথায় চলে যাবে? চার্জ নিরপেক্ষ বস্তুর কাছে। তার মানে দুইটার চার্জে আলটিমেটলি কত হচ্ছে? এখন সমান হচ্ছে, যেটা পাচ্ছি কত আমরা? 1.6 ইন্টু 10⁻⁹। আচ্ছা, এখন আমাকে কি বলছে? বস্তু দুইটার মধ্যে কার্যকর তড়িৎ বল নির্ণয় করো। তাহলে তড়িৎ বল তো আমরা সবাই জানি, F ইকুয়াল 9 ইন্টু 10⁹, 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে হচ্ছে 1 মিলিমিটার, তার মানে 10⁻³ তার হোল স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা কি? F ইকুয়াল কে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। Q1 আর Q2 যেহেতু সমান, তার মানে দুইটারই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ করে। আচ্ছা, এটা কি বুঝছো সবাই? বুঝলে হচ্ছে ক্লিয়ার কমেন্ট করো। 43 নাম্বারটা এটা একটু কনসেপচুয়াল আর কি, যে চার্জিত বস্তু আর চার্জ নিরপেক্ষ বস্তুর মধ্যে চার্জ সমান না হওয়া পর্যন্ত চার্জ প্রবাহিত হতে থাকবে আর কি। তারপরেরটাতে আসি, দেখো কি বলছে? 3.25 ইন্টু 10⁻⁻29 কুলম চার্জের একটা প্লাস্টিকের বল কোন স্থানে 2.6 ইন্টু 10⁴ ভোল্ট পার মিটার একটি সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় রাখা হলো। উক্ত স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে বলটার ভর কত? বলটার ভর কত সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, সো দেখো, আমরা তো সবসময় জানি যে ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে বা নিচের দিকে। সেই বলটার ওজন হচ্ছে mg, নিচের দিকে কাজ করে। এখন বলটাকে যদি আমার ঝুলন্ত অবস্থায় রাখতে হয়, তাহলে কি হবে? তার মধ্যে নেট যে বলটা বা মোট বল, যে মোট বলটা বলটার উপর কাজ করবে, সেটা কি হইতে হবে বলো? 0। যদি সে 0 হইতে হয় বা ঝুলন্ত অবস্থায় রাখতে হয় আর কি বলটাকে। তাহলে বলটাকে যদি ঝুলন্ত অবস্থায় রাখতে হয়, নিচের দিকে কি কাজ করতেছে? mg। তার মানে অবশ্যই উপরের দিকে একটা বল কাজ করতে হবে যদি তাদের মানে নেট ফোর্সটা F নেট ইকুয়াল যদি 0 হইতে হয়। না হলে কি? F নেট 0 না হলে কি হবে বলো দেখি? আমরা তো জানি F ইকুয়াল ma। তাহলে তার মধ্যে একটা কি থাকবে? বল থাকলে তার মধ্যে কি থাকবে? ত্বরণ থাকবে। সো যদি স্থির রাখতে হয়, তার মানে কি হইতে হবে? বলটা 0 হইতে হবে। তাহলে এই বরাবর যদি একটা mg কাজ করে, তার মানে উপরের দিকেও একটা বল কাজ করতে হবে, যেই দুইটা মানে বিপরীত দিকে কাজ করলে আলটিমেটলি তো মাইনাস হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে আর কি। সো নিচের দিকে যদি mg কাজ করে, উপরের দিকেও একটা বল কাজ করতে হবে। সেটা যেহেতু এখানে ইলেকট্রিক বা তড়িৎ ক্ষেত্র, তার মানে কোন বল কাজ করবে? তড়িৎ বল, যেটা হচ্ছে QE। তাহলে আমাকে কি বের করতে বলছে? বলটার ভর। তাহলে আমরা বের করব mg ইকুয়াল QE। দুইটা বল অবশ্যই সমান হইতে হবে, না হলে কিন্তু এটা 0 হচ্ছে না। তার মানে mg ইকুয়াল QE, সেখান থেকে m ইকুয়াল কি আসবে? QE ডিভাইডেড বাই g।
তাহলে এম এর ভর এম বের করো, এখানে সবকিছুই তোমাকে দেওয়া আছে। কিউ দেওয়া আছে হচ্ছে 3.25 ইন্টু 10⁻29, আর তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে সেটা হচ্ছে 2.6 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই জি কত, ত্বরণের মান দেওয়া আছে হচ্ছে 10। 43 ক্লিয়ার, এগুলো ক্যালকুলেটর ছাড়া। আচ্ছা, এখানে যে ম্যাথগুলো রাখা হচ্ছে এগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, রাহিত যেটা বলতেছো তোমাদের জন্য না আর কি, তোমাদের যে ম্যাথগুলো আসবে সেগুলা ওরকম ক্যালকুলেটর ছাড়া যেগুলো করা যাবে সেগুলাই আসবে। আমরা তো এখানে যেহেতু এইচএসসি এর জন্য ক্লাস নিচ্ছি, এইচএসসি স্ট্যান্ডার্ড আর কি, ম্যাথ সেমি, বাট তুমি যাতে ফ্লেক্সিবলি ক্যালকুলেটর ছাড়া করতে পারো সেক্ষেত্রে ডিজিট গুলো আর কি ওভাবে সেট করা থাকবে। সো এটার অ্যান্সার বলো তো সবাই, ভর কত আসতেছে? তার মানে এখানে যেটা আরেকবার একটু বলি, এখানে নিচের দিকে যেহেতু এমজি কাজ করতেছে, আমার এই যে বস্তুটা এটাকে যদি স্থির রাখতে চাই তাহলে উপরের দিকেও সমমানের একটা বল কাজ করতে হবে। আর আমরা কি জানি, বিপরীত দিকে যদি একই মানের বল কাজ করে তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, মানে মোট বলটা জিরো হয়ে যাবে। তার মানে এমজি ইকুয়াল কিউই, এম ইকুয়াল কি পাচ্ছি, কিউই বাই জি। উপরে তারপরে আসি, পি কিউ আর এস আয়তক্ষেত্রে হচ্ছে পি কিউ দেওয়া আছে 3 মিটার, পি কিউ দেওয়া আছে 3 মিটার, কিউ আর দেওয়া আছে 4 মিটার। পি কিউ আর বিন্দুতে যথাক্রমে, তাহলে দেখো তিনটা চার্জ আছে, পিতে আছে কত, পিতে আছে হচ্ছে +4, কিউতে আছে হচ্ছে -5, আর আরতে আছে হচ্ছে +3। তাহলে আমাকে বলছে যে এস বিন্দুতে আমার কত ভোল্ট বিভব কত হলে কত, এস বিন্দুতে বিভব কত হবে আর কি। তাহলে দেখো এস বিন্দুতে বিভব আমি এখানে তিনটা চার্জের জন্যই পাবো না বিভব, তার মানে পিও এখানে একটা, পি এর জন্য একটা বিভব পাবো, আর এর জন্য পাবো, কিউ এর জন্য পাবো। তাহলে দেখো আমরা বের করি, ভিপি প্লাস ভিকিউ প্লাস হচ্ছে ভিআর। তাহলে বিভব কিভাবে বের করে, 1/4πε0, আমি একবারে লিখে ফেলতেছি 9 × 10⁹ কিউ বাই আর। তাহলে এখানে কত মানের চার্জ কাজ করতেছে, 4, ডিভাইডেড বাই দূরত্ব কত, পি থেকে এস এর দূরত্ব কত, যেহেতু আয়তক্ষেত্র বলছে, কিউ আর যদি 4 হয় এটাও তো 4, তার মানে 4 প্লাস ভি কিউ 80। তাহলে কিউতে কাজ করতেছে কত বলো দেখি, চার্জ কাজ করতেছে হচ্ছে -5 মানের, ডিভাইডেড বাই এখানে দূরত্ব কত, কিউ থেকে এস এর দূরত্ব কত বলো দেখি, কিউ থেকে এস এর দূরত্ব কত, সবাই কমেন্ট করো তো, কিউ থেকে এস এর দূরত্ব কত। স্লাইড তো চোখে বাঁধে, আচ্ছা অনেকে বলে দেখা যায় না, আবার অনেকে হচ্ছে সমস্যা হয়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা সবাই কমেন্ট করো তো, এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলতে পারবো না, এটা হবে হচ্ছে 5 অতিভুজ। তাহলে কিউ থেকে আর এস এর দূরত্বটা কত হচ্ছে, কিউ থেকে এস এর ডিস্টেন্সটা হচ্ছে 5 প্লাস এখানে আর এর জন্য আসি, আর এর চার্জ কত, আর এর চার্জ হচ্ছে +3, তার মানে 3 ডিভাইডেড বাই দূরত্ব কত, আর থেকে এস এর দূরত্ব, পি কিউ যেহেতু 3 তাহলে এটাও কত হবে 3। তার মানে দেখো আলটিমেটলি কিন্তু সব কাটাকাটি চলে যাচ্ছে, 4 4, তাহলে এখানে থাকতেছে 9 × 10⁹, এখানে হচ্ছে -9 × 10⁹, আর এখানে থাকতেছে +9 × 10⁹, তাহলে কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 9 × 10⁹। তার মানে অ্যান্সারটা হচ্ছে 9 × 10⁹। হ্যাঁ, রাহিদ অ্যান্সার দিয়েছে 5 হবে, থ্যাংক ইউ। তারপরে আসি, একটা সমান্তরাল পাত ধারকের দুই প্লেটের মাঝে ডাই ইলেকট্রিক পদার্থ ঢুকালে তার সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়, ওই পদার্থের ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান কত? বের করো তো দেখি, ডাই ইলেকট্রিক পদার্থ ঢুকালে তার সঞ্চিত শক্তি 5 গুণ হয়,
তাহলে ওই পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবকের সাথে সম্পর্ক আছে কার? ধারকত্বের সম্পর্ক আছে এপসাইলন নট কে এ বাই ডি। তাইলে দেখো এখন আসি হচ্ছে, আর সি এর সাথে কার সম্পর্ক আছে? সি এর সাথে আমরা হচ্ছে ইউ ইকুয়াল জানি হাফ সি ভি স্কোয়ার। তার মানে ইউ এর সাথে সি এর সম্পর্ক, আবার সি এর সাথে হচ্ছে কে এর সম্পর্ক। তাহলে দেখো এখন আসি, ইউ টু বাই ইউ ওয়ান আমরা কি লিখতে পারি বলো? সি টু বাই সি ওয়ান। তাহলে ইউ টু কত বলে দিছে? 5 গুণ বেড়ে যায়, তার মানে 5u ডিভাইডেড বাই ইউ সি টু বাই সি ওয়ান। তাহলে সি টু আমরা কত পাচ্ছি? 5c1। আচ্ছা এখন আসি, 5c1 পেয়ে গেলাম, এখন ডাইইলেকট্রিক ধ্রুবক নিয়ে কাজ করব। তাহলে ওই পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত হবে এখন বলো দেখি? সি এর সাথে সম্পর্ক তো সমানুপাতিক ডাইইলেকট্রিক ধ্রুবকের। আচ্ছা তার মানে এখানে কি লেখা যাবে এখন? C2/C1, C2/C1 ইকুয়াল কি লেখা যাবে? K2/K1। তাহলে দেখো C2/C1, তার মানে C2 আমরা কত পাইছিলাম? 5C1, K2/K1। আর কে এর মানটা যেহেতু তোমাকে হচ্ছে কে এর মান যেহেতু কিছু বলে দেওয়া নাই, তার মানে আমরা হচ্ছে K1 যেটা, K1টা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধরে নিব, বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে ডাইইলেকট্রিক ধ্রুবক আমরা কত জানি? 1। তার মানে K1টা হচ্ছে এখানে আমরা 1 ধরে নিব। তাহলে K2 কত পাচ্ছি? K2 পাচ্ছি হচ্ছে 5। তার মানে ইউ এর সাথে হচ্ছে সি এর সম্পর্ক নিয়ে আগে সি এর ভ্যালুটা বের করছি, দেন সি এর সাথে আবার ডাইইলেকট্রিক ধ্রুবকের সম্পর্ক। তাহলে C2/C1 ইকুয়াল K2/K1। C2 আমরা পাইছিলাম কত? ওখান থেকে 5C1। আর K1 কত ধরে নিছি? ধরে নিছি যে এটা হচ্ছে শূন্য মাধ্যমের ডাইইলেকট্রিক ধ্রুবক, তাহলে K1 এর ভ্যালুটা হচ্ছে 1। তার মানে অ্যান্সারটা পাচ্ছি কত এখান থেকে? 5। পরেরটাতে আসি, 46 ঘ। আচ্ছা 46 এর অ্যান্সার দিয়েছি ঘ, আমরা হচ্ছে 47 করতেছি। তো তুমি হচ্ছে 47 এর অ্যান্সার বলো সবাই। আর এর ফর্মুলা আমরা কি জানি? একই উপাদানে তৈরি যেহেতু বলছে, তার মানে এখানে রোটা হচ্ছে সেম। তাহলে আর ইকুয়াল হচ্ছে আমরা জানি রো এল বাই এ, যেহেতু একই উপাদান তার মানে রোটা হচ্ছে সেম। তাহলে আর এর সাথে এল এর সম্পর্ক কি বলো? সমানুপাতিক। তার মানে R2/R1, R1/R2 ইকুয়াল আমি কি লিখতে পারবো? L1/L2 ইন্টু এর সাথে আর এর সম্পর্কটা কি বলো? ব্যস্তানুপাতিক। তাহলে R1/R2 কি হবে? A2/A1। তাহলে L1/L2 কিন্তু আমাকে দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত কত? 2:1। তার মানে 2/1 ইন্টু A2/A1। ক্ষেত্রফল তোমাকে ডিরেক্টলি দেওয়া নাই, কি দেওয়া আছে? ব্যাসের অনুপাত। তাহলে A ইকুয়াল আমরা কি লিখতে পারি? πr²। তার মানে R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 হোল স্কোয়ার করিয়ে দেই একবারে। তাহলে 2 ইন্টু R2/R1 কত আসতেছে? 4:1 আসবে। তার মানে R2/R1 আসবে হচ্ছে 1/4 তার স্কোয়ার। তাহলে কত আসতেছে? 2 ইন্টু 1/16, যেটাকে কাটাকাটি করলে 1:8 আসবে হচ্ছে এটার মান। তাহলে R1:R2 আমরা কত পাচ্ছি? 1:8। তার মানে এটা মনে রাখবা, আর এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক, আর এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাতিক। পরে আসি, একটা গাড়ির মিটারের গায়ে লেখা আছে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট 60 ওয়াটের কতগুলো বাতি ওই গাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে? তাহলে দেখো আমরা হচ্ছে মিটারের ক্ষমতাটা আগে বের করি। মিটারের ক্ষমতা কত? আমরা জানি পি ইকুয়াল হচ্ছে VI। তাহলে ভি কত দেওয়া আছে? 220 ভোল্ট। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত দেওয়া আছে? I 6 অ্যাম্পিয়ার। তাহলে কত আসতেছে? 1320 মেবি, 7 গুণে 12। হ্যাঁ,
1320 আসবে হচ্ছে 1320 ওয়াট। তাহলে এখন দেখো 60 ওয়াটের কতগুলো বাতি, ওই গাড়ির ক্ষমতা হচ্ছে 1320 মিটার, তাহলে 60 ওয়াটের কতগুলো বাতি নিরাপদে ব্যবহার করা যাবে, 60 দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে। কত আসতেছে বলো? 120, 22টা মোস্ট প্রবাবলি। বাট অত কিছু করাও লাগবে না তোমার, কিন্তু এখানে এটাই দেওয়া আছে, তার মানে আমরা এটাও বের করা লাগতো না। সো অ্যান্সার আসতেছে 220 ইন্টু 6 ডিভাইডেড বাই 60, 220 ইন্টু 6 ডিভাইডেড বাই 60। পি ইকুয়াল ভি ইন্টু আই, 220 ইন্টু 6, তাকে আমরা কি করব 60 দ্বারা ভাগ করব। আচ্ছা পরেরটাতে যাই। তড়িৎ কোষের তড়িৎচালক বল দেওয়া আছে হচ্ছে 2 ভোল্ট, এর সাথে 10 অ্যাম্পিয়ার একটা রোধক যুক্ত করলে কোষের পাত দুইটার মধ্যে বিভব পার্থক্য ধারায় 1.6 ভোল্ট, কোষটার অভ্যন্তরীণ রোধ কত? আচ্ছা সো আমাদের হচ্ছে এখানে অভ্যন্তরীণ রোধ বের করতে হবে। আমরা ফর্মুলা জানি I ইকুয়াল E বাই E বাই R প্লাস R। সো এখান থেকে আমাকে কি বের করতে হবে বলো দেখি? কোষটার অভ্যন্তরীণ রোধ বের করতে হবে বা আর বের করতে হবে। সবকিছু দেওয়া আছে, তুমি হচ্ছে এখান থেকে কি বের করে নিবা? আর বের করে নিবা। দেখো বের করি চলো। তড়িৎচালক বল কত দেওয়া আছে? তড়িৎচালক বল দেওয়া আছে হচ্ছে 2 ভোল্ট, আর কত দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, আর তো বেরই করব। আর এই আই কত দেওয়া আছে? আই ডিরেক্টলি দেওয়া নাই, সেটা তোমাকে বের করে নিতে হবে। আমরা কি জানি আই ইকুয়াল ভি বাই আর। তাহলে ভি কত? ভি দেওয়া আছে হচ্ছে 1.6, আর কত? আর হচ্ছে 10, 1.6 বাই 10 মানে হচ্ছে 0.16। তাহলে এখান থেকে পাচ্ছি আই এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 0.16। তো তোমরা হচ্ছে গুণ ভাগ করে এখানে আর এর ভ্যালুটা বের করে ফেলবা আর কি, এটা তো পারা উচিত। এখানে যা কিছুই নাই, সবকিছু ডিরেক্টলি দেওয়াই আছে, জাস্ট আই এর ভ্যালুটা তোমার আলাদা করে ভি বাই আর দিয়ে বের করে নিতে হচ্ছে। সো এটা একটু এক্সট্রা করে করবা। করো দেখি। 48-এর ক অ্যান্সার দিচ্ছে একজন। আচ্ছা আর ক্যালকুলেটরে করে বলো তো সবাই অ্যান্সার কত আসতেছে এটার? সেটার অ্যান্সার আসবে হচ্ছে 2.5 ওহম। পরেরটাতে আসি। একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 693 দিন, এর গড় আয়ু কত দিন? তাহলে কিভাবে বের করব? এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা দিয়ে। দেখি বলো সূত্র মনে আছে নাকি সবার, দেখি তো। গড় আয়ুর ফর্মুলা আমরা কি জানি? গড় আয়ু ইকুয়াল হচ্ছে টি হাফ ডিভাইডেড বাই 0.693। তাহলে টি হাফ ডিভাইডেড বাই 0.693, টি হাফ কত? অর্ধায়ু দেওয়া আছে হচ্ছে 693 ডিভাইডেড বাই 0.693, তার মানে কত আসতেছে গড় আয়ু? 1000 দিন আসবে হচ্ছে। এটা কাটাকাটি করলে 1 আর 3টা শূন্য, তার মানে হচ্ছে 1000 দিন। তো খুব সহজ, জাস্ট গড় আয়ুর যে ফর্মুলা আছে টি হাফ ডিভাইডেড বাই 0.693। আচ্ছা সো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করতেছি। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো একটু সবাই জানাও দেখি। আমাদের হচ্ছে কালকেও ক্লাস হবে এবং তার পরের দিনও ক্লাস আছে। সো ক্লাসগুলো সবাই করার ট্রাই করো, ইনশাল্লাহ বেনিফিটেড হবা। আচ্ছা ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো? আর যদি এই ক্লাসটার পিডিএফ তোমাদের দরকার হয় সেক্ষেত্রে ক্লাসটা হচ্ছে শেয়ার করে তার স্ক্রিনশট যদি পেজে দাও তাহলে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো আজকের মতো এখানে শেষ করছি। যাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা একটু খারাপ হয়েছে টেনশনের কিছু নাই, তোমার এখন বেস্টটা ট্রাই করতে হবে।
ফিজিক্স সেকেন্ড পেপারটা যাতে ভালো হয় আর কি। আচ্ছা, তানজিম আহমেদ দিয়েছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। সো সবাই ভালো মতো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।